ক্লিয়ার করে দিই। এই যে মাঝপথে একটা আওয়াজ টাওয়াজ হয়ে যখন আমার কোনো কারণে কথাটা ব্রেকডাউন হয়ে যায়, তখন এই জায়গাটাতে ফিরতে গিয়ে আমার আবার একটু আমি মনে রাখতে পারি না কোন জায়গাটা থেকে শেষ করেছিলাম। তো আপনাদেরকে আরেকবার একটু রিকোয়েস্ট করছি, হ্যাঁ, আমরা একটু সতর্ক থাকি এই জায়গাটাতে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। কারণ ধরুন আমি যদি এমন হতো ওই সিনপসিস নিয়ে কথা বলতে পারতাম, সেক্ষেত্রে কোন রকমের সমস্যা হলে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করতে পারতাম। যেহেতু স্যার আপনাদের সাথে গল্প করতে করতে কথাগুলো বলছি, ওই গল্পটা যে কোনো জায়গায় এসে ব্রেক হয়ে গেলে ওই নতুন করে আবার শুরু করতে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা যেই জায়গাটাতে অ্যাড্রেস করছিলাম সেটা হচ্ছে 4.3, রাইট? জি স্যার, 6.2 বলুন। 4.3 এর সাথে রিলেট করেছিলাম 218 ক, 46, 6.1 and 6.2, রাইট? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এইটুকু জায়গা আপনাদের চোখের সামনে এখন ভেসে উঠেছে কিনা? ইয়েস স্যার। থ্যাংক ইউ। একজন অন্তত বলেছে যে ইয়েস স্যার, আমি 4.3 এর সাথে 4.3 যখন আমি দেখছি তখন সাথে সাথে স্যার 4টা জিনিসের কথা বলেছে, এই 4টা জিনিস আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা কি? 218 ক, 46 এর নেগেটিভ লিস্ট, 6.1 and 6.2। আবার রিপিট করলাম, মনে আছে? জি স্যার। এবার আমরা যাই 4.3 টাকে একটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি, দেখেন 218 ক, 218 ক, দেখেন দুটো জিনিস এখানে লেখা আছে। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে নট টু, মিন্স এটা হচ্ছে নেগেটিভ লিস্ট। এই জিনিসটা আপনাদের প্রত্যেকের বইতে আছে। এটা স্যার আপনাদের বলার জন্য বা কিভাবে বললে কথাটা আরেকটু বেশি ইজি হবে সেই জন্য এখানে এভাবে লিখেছি বটে, কিন্তু এটা প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকের বইয়ে আছে। এবং আনোয়ারুজ্জামান স্যার আপনাদেরকে যে সিনপসিস গুলো সরবরাহ করেছে, সিনপসিসের মধ্যে প্রথম দিকেই 2.18 ক আছে। তারপরেও স্যার একটু আলোচনাটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে র মেটেরিয়াল, রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ইউজড অ্যাজ ওয়েল, প্যাকিং ম্যাটেরিয়াল, সার্ভিস, মেশিনারিজ এন্ড স্পেয়ার পার্টস। এগুলি হচ্ছে আপনি ইনপুট আকারে নিতে পারবেন, ইনপুট আকারে নিতে পারবেন। নেগেটিভ লিস্ট কি আছে? লেবার, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ফার্নিচার, এই সমস্ত জিনিসগুলো আপনি কি করতে পারবেন না, ইনপুট হিসাবে নিতে পারবেন না। নিতে পারবেন না মিন্স এইগুলির ক্ষেত্রে আপনি যে ভিএটিটা পরিশোধ করবেন সেই ভিএটিটার ইনপুট ট্যাক্স ক্রেডিটও নিতে পারবেন না। কথাটা কি বুঝতে পারলাম কিনা আমরা সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এই জায়গাটাতে আশা করি এই জায়গাটা এটা একটা ফর্ম 4.3 ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক ফর্মটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, বিকজ অফ এটা আপনাদের সাথে আরো ডিটেলস আলোচনা করব, কারণ এটা প্রত্যেকের বইতে আছে। তো এইটা নিয়ে আলোচনা করার মধ্যে আমি কোনো ইফেক্টিভনেস দেখি না। শুধু এইটুকু বললাম যে ইনপুটটা আমরা কিভাবে আলোচনায় যাব। এখানে যা যা লেখা আছে সেই জিনিসগুলো হচ্ছে কি, নেগেটিভ লিস্টটা খুব ভালো মতো মনে রাখতে হবে। নেগেটিভ লিস্টটা খুব ভালো মতো মনে রাখতে হবে, কোনো ক্রমে যেন এটা ইনপুটে চলে না আসে। চলে আসলে আলটিমেটলি দেখা যাবে আপনার প্রফিটটা কমে যাবে, কিন্তু এর এগেইনস্টে আপনি যে ভিএটিটা পরিশোধ করে থাকবেন ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন। আশা করি এই জায়গাটাতে আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, আছে কি? স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। জি বলে। ল্যাবরেটরি রিয়েজেন্টটা কি, এটা একটু বললে ভালো হতো। আপনি ধরুন আপনি কোন একটা ধরেন বিএসটিআই, এটা বিএসটিআইটা গভর্নমেন্ট না হয়ে ধরুন আপনার একটা প্রাইভেট কোম্পানি। এই প্রাইভেট কোম্পানিতে বিএসটিআই থাকে, প্রত্যেকটা কোম্পানিতে থাকে। যেমন ধরুন আপনার ওষুধ কোম্পানি, অথবা আরো সহজভাবে যদি বলি, ধরুন একটা লবণ ফ্যাক্টরি। লবণ ফ্যাক্টরিতে লবণের মধ্যে একটা জিনিস মেশানো হয়, জিনিসটার নাম কি জানেন? আয়োডিন। আয়োডিন। ভেরি গুড। কে বলেছেন আয়োডিন? জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ।
আয়োডিন মেশানো হয়। আয়োডিন যে মেশানো হয় এইটা পরিমাণ মতো অথবা আদৌ মেশানো হচ্ছে কিনা এইটা পরীক্ষা করার প্রয়োজন হয়। এইটার পরীক্ষা করার প্রয়োজন হয়। এটা পরীক্ষা করার জন্য এক ধরনের কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটার মধ্যে যদি আপনি লবণটা ছেড়ে দেন তখন লবণের কালারটা চেঞ্জ হয়ে আপনাকে প্রমাণ করে দিবে যে ইয়েস এটাতে আয়োডিন আছে অথবা নাই। এক ধরনের রিয়েজেন্ট। ওকে, ও জি স্যার, ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আমি মনে করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখন আমি কি মেশিন স্পেয়ার পার্টস এইতে মানে এই যে ইম্পোর্ট এটা কি আমি নিতে পারবো কিনা, বা এটা আমি যদি মেশিন বা মেশিন কিনে আনি এটার কোনো ইমপ্লিকেশন আছে কিনা স্যার? No, আপনার যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজ এর উপরে নাই, কি বলছেন, আপনার মেশিনারি যেটা আছে সেই মেশিনারিজ এর উপরে আপনি পাবেন, মেশিনারিজ এর উপরে আপনি পাবেন, মেশিনারিজ এন্ড স্পেয়ার পার্টস এটার উপরে পাবেন, আপনি নিতে পারবেন, কিন্তু অফিস ইকুইপমেন্টের উপরে পারবেন না। স্যার একটু অ্যাড করি স্যার, সেটা হলো স্যার আমি কিন্তু মেশিন বা পার্টস এর ব্যবসা করি না, আমার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, এইখানে আমি মেশিন অথবা স্পেয়ার পার্টস ইউজ করতেছি আমার প্রোডাকশনটা স্মুথ করার জন্য। এখন এই মেশিন কিনতে গেলে যদি আমার কোনো ভ্যাট দিতে হয় সেটাকে আমি ইনপুট ভ্যাট হিসেবে পাবো কিনা, আর স্পেয়ার পার্টস দিতে পাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এক নম্বর হলো যে আপনি যখন এক্সপোর্ট ওরিয়েন্টেড 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আপনি যখন সেকশন 21 এর আওতায়, সেকশন কত বললাম, 21 সেকশন 21 এর আওতায় অর্থাৎ 21 এর আওতায় জিরো রেটেড, কি রেটেড, জিরো রেটেড রেটেড, সেই ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে আলটিমেটলি আপনি 15% কিন্তু পরিশোধ করবেন না, আপনি পরিশোধ করবেন শুধু এটি, কি পরিশোধ করবেন, আন্ডার সেকশন 31। সুতরাং এটা আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এটির ব্যাপারে বিষয়টা হচ্ছে এরকম, আপনি ম্যানুফ্যাকচারার হন, ট্রেডার হন, যাই হন, আপনি এটিটা রিডিউসিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এই ব্যাপারে 100% স্বাধীনতা দেওয়া আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ঠিক বলে, স্যার আমরা কিভাবে বুঝবো যে কোনো গার্মেন্টস বা কোনো অর্গানাইজেশন 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড এরকম কোনো কি সার্টিফাই করা হয়েছে স্যার? হ্যাঁ সার্টিফাই করা হয়। আপনার যখন ডিক্লারেশন আছে, আপনার যখন ভ্যাট রেজিস্ট্রেশন আছে, সব জায়গায় দেখবেন যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, রপ্তানিকারক, এটাই আপনার। তারপরে আরো এই বিষয় আছে, সার্টিফিকেটটা কোথা থেকে দেওয়া হয় স্যার? বন্ডেড লাইসেন্স আছে, বন্ডেড লাইসেন্স। হ্যাঁ বন্ডেড লাইসেন্স আছে, তারপরে এই আইআরসি, ইআরসি সব কিছুতে উল্লেখ করা থাকে স্যার। থ্যাংক ইউ স্যার। নেক্সট বলেন। লেবারটা স্যার, লেবারটা তো আমরা ইনপুট হিসেবে দেখাতে পারবো না, বাট লেবারটা তো স্যার দুই ধরনের হতে পারে। যেমন আমার কোম্পানির নিজস্ব কোনো লেবার যার ওয়েজেস দেওয়া হচ্ছে এটা একটা, আর একটা হচ্ছে আমার কোনো থার্ড পার্টি থেকে যদি আমি এই লেবার বিলটা পাচ্ছি যখন, এই তো ওই থার্ড পার্টি যখন আমাকে লেবার বিল করছে আমি তো এখানে ভ্যাট দিচ্ছি 15%, এটা কি কোনোভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে? নো, ভ্যালু এডিশনে আপনি কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। স্যার মূল কথা হলো স্যার আমি যে ব্যবসাটাই করব শুধু সেটারই ইনপুট ক্রেডিট দিতে পারবো স্যার। শব্দটা হচ্ছে ইনপুট, ইনপুট, ইয়েস স্যার। ইনপুট, ইনপুটের উপরে আপনি 46 অ্যাপ্লাই করতে পারবেন, ভ্যালু এডিশনের উপরে পারবেন না। স্যার ওটা তো আউটপুট হয়ে গেল স্যার, সেলস হয়ে গেল। নো নো নো, সেলস না, আপনি সেলসে আমরা এখনো আসি নাই স্যার, আমরা ইনপুটটা পর্যন্ত থাকতে চাই। আপনি রিবেটটা ভালো করে বুঝেন, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ভালো করে বুঝেন, আউটপুট নিয়ে আপনাদের কোনো কষ্ট হবে না। কেন আউটপুট নিয়ে কষ্ট হবে না? আউটপুটে আপনার এই ধরনের কোনো ক্লামজিনেস নাই যেটা আপনাকে মাথায় রেখে বিক্রি করতে হবে। বিক্রি করবেন, 15% ভ্যাট চালান কাটবেন, 6.3 দিয়ে দিবেন, আপনি আপনি কি করবেন, হিসাবে আপনার লায়াবিলিটিস ক্রিয়েট, ভ্যাট পেয়েবল ক্রিয়েট করবেন, আপনি 46 এর সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন, রিডিউসিং অ্যাডজাস্টমেন্টের সাথে অ্যাডজাস্ট করবেন, বাস ফিনিশ। এই জন্য সেলসটা আমরা বড় ভাবে দেখি না, আমরা দেখি ইনপুটটা, দেখি পারচেজটা, দেখি হলো রিডিউসিং অ্যাডজাস্টমেন্টটা। রিডিউসিং অ্যাডজাস্টমেন্টের প্রশ্নটা যেহেতু আসছে স্বাভাবিকভাবে আপনাদেরকে একটু বলে ফেলি, সেকশন 49 এবং সেকশন 50 এই দুইটা জিনিস
ইতিমধ্যে আলোচনা হয়েছে আমি জানি। 49টা হচ্ছে রিডিউসিং অ্যাডজাস্টমেন্ট। হাউ টু রিডিউস, আপনার কোনো টাকা কেউ যদি কেটে রাখে তাহলে আপনি আপনার 6.6 প্রাপ্তি সাপেক্ষে আপনি কি করবেন? রিডিউসিং অ্যাডজাস্টমেন্ট করবেন। আর যিনি আপনার টাকাটা কেটে রেখেছেন তিনি সেকশন 50 অনুযায়ী ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবে, করে আপনার নামে একটা 6.6 ইস্যু করবে। দ্যাট ইজ দ্য কোলাবোরে হচ্ছে ইন্টার ট্রানজাকশন হচ্ছে ইনপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স বলছি, রিডিউসিং অ্যাডজাস্টমেন্ট এন্ড ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 49 এবং 50। এই দুইটারও 9.1 এ বিশাল একটা রোল আছে, সেটা আমরা 9.1 এ যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাবো। এই জায়গাটাতে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা এটাকে স্কিপ করব। স্যার নাই স্যার। সব জায়গা আল্লাহ আল্লাহ। দেখতে পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. আমরা আগে যেটুকু হলুদ করা আছে মিন্স কলাম নাম্বার 5, কলাম নাম্বার 5 এ যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতে যে যে ইনপুট গুলি প্রয়োজন হয় সেই ইনপুট গুলো কলাম নাম্বার 5 এ লিখতে হয়। এখানে লেখার জন্য তারা কতগুলো গাইডলাইন দিয়েছে। সে গাইডলাইনটা কি বলছে? এক একটা পণ্য উৎপাদন করতে আপনার যে পরিমাণ কাঁচামাল প্যাকিং সামগ্রীর প্রয়োজন হয় তার ক্রয় মূল্য আপনি উল্লেখ করবেন, সাথে অবশ্যই অবচয় উল্লেখ করবেন এবং অবচয়ের শতকরা হার উল্লেখ করবেন। অবচয়ের শতকরা হার উল্লেখ করবেন। আর 10 নম্বর কলমে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে সব হচ্ছে ভ্যালু এডিশন। স্যার একটু জুম করে বড় করে দেন স্যার। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। এগুলো এই জিনিসগুলো এক একটা প্রোডাক্টের তো এক এক রকম। আমরা খালি এটা দেখি। 5 নম্বর কলমটা একটু খালি দেখি। 5 নম্বর কলমে যে কোনো একটা প্রোডাক্ট বানাতে সেই প্রোডাক্টের জন্য যে ইনপুটটা প্রয়োজন হয় সেই ইনপুটটা, এইটা এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে 5 নম্বর কলমে যেগুলো ইনপুট হিসাবে আমরা এখানে দেখাচ্ছি সেই জিনিসগুলো আপনার এই যে ইনপুটের যে ডেফিনিশন আছে দেখতে পাচ্ছেন? জি স্যার। ইনপুটের ডেফিনিশন অন্তর্ভুক্ত হইতে হবে। এটুকু কি আমরা বুঝতে পারলাম কিনা? জি জি। এই 5 নম্বর কলামে যা লেখা আছে সেটি হচ্ছে শুধুমাত্র ইনপুট। এখানে পরিমাণ লেখা আছে, ক্রয় মূল্য লেখা আছে, অবচয়ের পরিমাণ আছে, আর সাথে অবচয়টা শতকরা হার কত সেটা এখানে উল্লেখ করা আছে। এইখানে যদি কোনোটার উল্লেখ না থাকে তাহলে আপনি 46 অ্যাপ্লাই করতে পারবেন না। 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আপনার ইনপুটের ডেফিনিশনে আছে কিন্তু আপনি নিলেন না, আলটিমেটলি আপনার কিন্তু লস হবে। 1 নাম্বার। 2 নম্বর হলো এইখানে নট টু বি যেখানে লেখা আছে সেইখান থেকে কোনো কিছু যদি আপনি এখানে কলাম নাম্বার 5 এ নিয়ে নেন এটা আপনার জন্য নন কমপ্লায়েন্ট হবে। আর যদি এটা নন কমপ্লায়েন্স আপনি করেন তাহলে এটার জন্য আলটিমেটলি আপনার উপরে সেকশন 85 প্রয়োগ হবে। সেকশন 85 এ কি বলা আছে? ফাইন হবে স্যার 10,000 টাকা। অপরাধের কথা বলা আছে এবং সেই অপরাধের এগেইনস্টে জরিমানার উল্লেখ আছে। নেক্সট হচ্ছে দেখুন 10 নম্বর কলামে এখানে আমি একটা জিনিস হলুদ করে রেখেছি। কেউ কি বলতে পারবেন কেন এটা হলুদ করে রাখছি? এটা স্যার
প্যাকিং ম্যাটেরিয়ালের উপর রিবেট পাবো স্যার। ভেরি গুড। প্যাকিং ম্যাটেরিয়ালটা হচ্ছে কি, এটাতে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো। যেহেতু আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো, প্যাকিং ম্যাটেরিয়াল যেহেতু ইনপুট আমি এখানে লিখেছি, তাইলে ভুল হয়েছে, তাই না? জি স্যার। এইটা ভুল হয়েছে, এটা আসলে এখানে হবে। আমরা যদি এখানে লিখি তাহলে ভ্যাট অফিস আমাকে কিছুই বলবে না। ভ্যাট অফিস কিছু বলবে জি না। কিনা? কিন্তু আমার কি হবে, আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে আলটিমেটলি ওই প্রোডাক্টটা বিক্রি করতে গিয়ে যত প্যাকিং ম্যাটেরিয়াল ব্যবহার হবে সেই প্যাকিং ম্যাটেরিয়ালের উপরে আমরা যতটুকু ভিএটি পরিশোধ করব, ওই পুরো ভিএটিটা আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না। আলটিমেটলি আমাদের কস্ট করে ফেলবে। এখানে দেখেন 18 টাকা 60 পয়সা, এখানে কি কস্ট ইনক্রিজ করেছে কিনা? এখানে যদি কস্ট ইনক্রিজ করে আলটিমেটলি প্রফিটে কি হবে? ডিক্রিজ হবে স্যার। প্রফিট কমে যাবে। কি হবে? কমে যাবে। স্যার সাউন্ড আসতেছে স্যার, কয়েকজনকে একটু মিউট করে দেন। আর কয়বার বলবো স্যার? স্যার বের করে দেন, ওদেরকে বের করে দেন স্যার। কতবার বলা যায় একটা জিনিস? ওকে, এখানে হলুদ করা ইনপুট, প্যাকিং ম্যাটেরিয়ালের মিস্টেক, এবং এখানে 10 নম্বর কলমে আমার যে ভ্যালু এডিশন দেওয়া আছে, এই পুরো সাইকেলটা, এই পুরো তিনটা জিনিস আমরা কি বুঝতে পারলাম কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ভেরি গুড। স্যার এখানে- বুঝতে পারছি, কিন্তু এখানে স্যার আবার একটা আছে স্যার যে রেয়াতি পদ্ধতিতে, আর একটা রেয়াতি পদ্ধতি ছাড়া আরেকটা। এরপরে হচ্ছে আপনাকে যেটা প্রথম 3টা কন্ডিশনের কথা বলেছিলাম, সেই কন্ডিশনটা কি? 1 নাম্বার, সেটা হচ্ছে আপনার প্রথম যে সাপ্লাই, সে সাপ্লাই এর 15 দিনের মধ্যে আপনাকে অবশ্যই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যখনই আপনার ইনপুট অর র মেটেরিয়াল যেটাই হোক, এর প্রাইস 7.5% অথবা তার বেশি চেঞ্জ হবে, আপনাকে নতুন করে কোএফিসিয়েন্ট সাবমিট করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি যখনই কোএফিসিয়েন্ট সাবমিট করবেন, তখন আপনার কোএফিসিয়েন্টের সাথে 2টা ডকুমেন্ট দেওয়া বাধ্যতামূলক। একটা হচ্ছে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল যদি হয় তাহলে তার জন্য বিল অফ এন্ট্রি, আর লোকাল ক্রয়কৃত মালামাল যদি হয় সেক্ষেত্রে 6.3। এই 3টা কথা আমরা বুঝতে পারলাম কিনা? স্যার 2 নাম্বার কথাটা স্যার যে 7.5 তো হবে, আমি এটা কিভাবে বুঝবো স্যার? ও আচ্ছা, ধরুন আপনি গত লাস্ট 4.3টা সাবমিট করেছিলেন ডিসেম্বরের 1 তারিখ। কয় তারিখ? ডিসেম্বরের 1 তারিখ স্যার। ডিসেম্বরের 1 তারিখে আপনার ফার্নেস অয়েলের রেট ছিল 100 টাকা করে। কত টাকা? 100 টাকা। আজকে 26শে ফেব্রুয়ারি, আজকে ফার্নেস অয়েলের দাম হচ্ছে 200 টাকা, অথবা 200 টাকা বললে তো বুঝাই যাবে, সুতরাং ধরে নিলাম আমরা 110 টাকা। কয় টাকা? 110। 110। 7.5% এর বেশি ইনক্রিজ হয়েছে। জি স্যার, হয়েছে স্যার। আপনাকে অবশ্যই নতুন করে কোএফিসিয়েন্ট জমা দিতে হবে। আপনি যদি নতুন করে কোএফিসিয়েন্ট জমা না দেন তাইলে কি হবে? অতিরিক্ত যে ভ্যালুটা আপনি পরিশোধ করলেন, অতিরিক্ত ভ্যালুর উপরে যে পরিমাণ ভিএটি আপনি পরিশোধ করেছেন, ওই পরিমাণ ভিএটি আপনি ক্রেডিট নিতে পারবেন না। কথাটা কি ক্লিয়ার হলো কিনা? জি স্যার। এবার কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ভেরি গুড। এই 3টা শর্ত, কন্ডিশন আমাদের চোখের সামনে আসলো কি আসলো না? কেউ আমাকে একবার পড়ে শোনাতে পারেন কিনা? স্ক্রিনে দেখে পড়ে শোনাবেন কে? জি স্যার। বলেন। Has to submit input output coefficient to the divisional office BAT online system within 15 days of first supply. 2 number, has to submit new input output coefficient if value of goods or prices of total input raw materials change more than 7.5%. ভেরি গুড।
Third হলো has to submit bill of entry or tax invoice Musok 6.3 as supporting for purchase of input rule 21. ওকে, দুইটা জিনিস বলেছিলাম এখানে স্যার এক লাইনে লিখে ফেলছি, কিন্তু বলার সময় বলেছিলাম ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের জন্য বিল অফ এন্ট্রি আর লোকাল পারচেজের জন্য 6.3, এভাবেই তো বলেছিলাম। জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জায়গাটাতে আর কারো কেউ কোনো প্রশ্ন করবেন কিনা? স্যার এখানে প্রশ্ন স্যার আমার একটা, এটা হচ্ছে যে 7.5% যে পরিবর্তন হবে, এই পরিবর্তনের সময় আমরা কখন জানাবো? এটা কি 15 কার্য দিবসের আগে দিতে জানাতে হবে আমাকে সেলসে? এইখানে কোনো আপনাকে টাইম বাউন্ড করে নাই, এখানে কি করে নাই, টাইম বাউন্ড করে নাই, না করে আপনার উপরে ছেড়ে দিয়েছে। কারণ আপনাকে একটা শর্ত দিয়েছে লেস, যে আপনি যদি 7.5% বেশি হওয়া সত্ত্বেও, চেঞ্জ হওয়া সত্ত্বেও আপনি যদি কোএফিসিয়েন্ট জমা না দেন, অতিরিক্ত মূল্যের উপরে যে পরিমাণ ভ্যাট পরিশোধ করিবেন ওইটুকু আপনি ক্রেডিট নিতে পারিবেন না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জাস্ট এটার সাথে রিলেটেড কিনা জানি না, সেটা হলো স্যার ন্যায্য বাজার মূল্যটার কোনো লিঙ্ক আছে না এটার সাথে স্যার, মানে শেয়ার মার্কেট ভ্যালু? নো, শেয়ার মার্কেট ভ্যালুর সাথে এটার কোনো সম্পর্ক নাই। কি কারণে সম্পর্ক নাই, একটা জিনিস আপনাদেরকে দেখাই তাইলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। স্যার এখানে এই ফর্মে আমার একটা কোশ্চেন ছিল। কি বলেন স্যার? এই যে এখানে স্যার ইলেকট্রিসিটি, বলেন বলেন, বলতে থাকেন। এখানে স্যার একটা ইলেকট্রিসিটি বিল স্যার, এটা তো স্যার রেট পাওয়া যাওয়ার কথা, যে এটার উপর যে ভ্যাটটা আছে। হ্যাঁ, তো আমি কি দেই নাই? স্যার আপনি মূল্য সংযোজন ইয়ার সাথে রাখছেন, মানে ভ্যালু এডিশনের সাথে রাখছেন। ভ্যালু এডিশনের সাথে রাখছি। ওকে, আপনার কনফিউশনটা একটু দূর করে দেই। এবার কি ক্লিয়ার? জি স্যার। কে প্রশ্ন? স্যার এবার কি আপনার কনফিউশনটা দূর হয়েছে? স্যার বুঝিনি আসলে। ইলেকট্রিসিটি নিয়ে কে প্রশ্ন করেছিলেন? স্যার আমি। হ্যাঁ, এবার কি ক্লিয়ার? ও স্যার, জি স্যার, এবার ঠিক আছে। এই প্রশ্নটা আপনারা করবেন এটা আশা করেই আমি ওইখানে ভুল জায়গায় রেখেছিলাম দুইটা জিনিস। তার মানে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কারণ এটা ওইখানে যদি না রাখতাম তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা করতেন না, করতেন না স্যার। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ইনপুট, যখন এটা ইনপুট এবং আপনি অ্যাবসলিউটলি ইউ আর রাইট যে তার এটা তো আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো, ওই পাশে তো লিখছেন, ওই পাশে লিখলে তো পাবো না। ভেরি গুড, এটাই কথা। এই দুইটা জিনিস বোঝানোর অর্থ হচ্ছে এই যে আপনি যেটা পাওয়ার কথা সেটা যদি আপনি যথাস্থানে না লেখেন তাইলে আপনি কি করবেন না? ট্যাক্স পাবো না, পাবো না, পাবো না। তাইলে আপনাকে কি করতে, আমাদেরকে কি করতে হবে? যখন আমরা 4.3টা তৈরি করব তাহলে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এমন ভাবে তৈরি করতে হবে যেন আমার যিনি ক্লায়েন্ট, আমার যিনি মালিক, আমার যিনি কর্মকর্তা তিনি যেন এই জায়গাটা থেকে কোনোভাবে কি না হয়, ডেভিয়েট বঞ্চিত না হয়, ক্লায়েন্টসের মধ্যে না হয়, বঞ্চিত না হয়। ভেরি গুড, বঞ্চিত না হয়। ওকে স্যার? জি স্যার। জি। আর কি প্রশ্ন করবেন? এখানে আর কারোর প্রশ্ন আছে কোনো? স্যার ওই যে ন্যায্য বাজার মূল্যটা বললাম তো স্যার। জি, ন্যায্য বাজার মূল্যের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এই জন্য যে কারণ নতুন আইনে সব হচ্ছে ইনক্লুসিভ প্রাইস, ভ্যাট ইনক্লুসিভ প্রাইস। অর্থাৎ আপনি যদি 100 টাকা বিক্রি করেন তাহলে এইটার উপরে আপনার দুইটা পদ্ধতি হতে পারে, যে 100 টাকা মাল্টিপ্লাইড বাই 15% মানে 115 টাকা টোটাল পেমেন্ট হবে, অথবা 100 টাকা ডিভাইড বাই 115 মাল্টিপ্লাইড বাই 15, এই 13 টাকা সামথিং পয়সা হবে আপনার ভিএটি, আর 87 টাকা হবে আপনার কস্ট, আপনার রেভিনিউ। শেয়ার মার্কেট ভ্যালু আগে যখন ছিল আপনার মূসক 1 ছিল পুরনো আইনে, তখন এই 12টা কলমের সাথে আরো 2টা কলম ছিল, ওইখানে সর্বোচ্চ খুচরা মূল্য বলে একটা শব্দ ছিল, বাজার লেখা থাকতো এমআরপি, মনে আছে? জি স্যার। যারা পুরনো আইনে দেখেছেন এই ফর্মটা মূসক 1টা তারা ভালো মতো বলতে পারবেন ওইখানে সর্বোচ্চ বাজার মূল্য, এই খুচরা মূল্য লেখা ছিল। সেই ক্ষেত্রে সেলিং প্রাইসের সাথে একটা সম্পর্ক ছিল, এখানে সেলিং প্রাইসের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ এখানে সেলিং প্রাইস লেখার কোনো জায়গাই নেই। স্যার সাউন্ড আসতেছে, ওনারা মিউট করে দিলেই তো পারে।
স্যার বারবার বলার পর ওরা শুনতেছে না, আসলে কি প্রবলেম? কয়েকজনকে বের করে দেন যে আব্দুর রাজ্জাক স্যার, একটা regular question disturb ছিল। করে, স্যার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন শুনতে আপনারা? পাচ্ছি। জি স্যার। Please, আপনারা ডিস্টার্ব করবেন না। এই মাঝপথে এই যে এতবার করে বলতে হয় আপনাদেরকে, অন্যজনের ডিস্টার্ব হয়। Please, আপনারা একটু মিউট হয়ে থাকবেন। ওকে স্যার। Please, স্যার, স্যার, বলেন। স্যার, আপনি কি 4.3 প্রতিটা কম্পোনেন্ট কি আমাদের এখানে সুন্দর করে প্রেজেন্ট বুঝিয়ে দিবেন স্যার? প্রতিটা কোম্পানির বলতে? এই যে আপনার আমাদের 4.3 ভিতরে যে আমার আপনার ইনপুট ট্যাক্স গুলো দেখাইলেন, এইভাবে যে বাকিগুলো যে আইটেম গুলো আছে, হ্যাঁ, সেগুলো সব বুঝিয়ে দিবেন। একটা ইনপুট, এই একটা 4.3 যদি আপনি বুঝেন, আপনি সমস্ত 4.3 তৈরি করতে পারবেন। ওকে স্যার। ঠিক আছে? এইটা তৈরি করার জন্য আপনাদের কিছু কাজ করতে হবে। সেই কাজটা আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি একদম রাফলি। সেটা হচ্ছে, যখনই আপনারা 4.3 তৈরি করবেন, এখানে একটা প্রশ্ন ছিল স্যার আমার। কি বলেন? স্যার এখানে প্রফিট নিয়ে এসেছেন, আমরা তো সেলস দেখাচ্ছি না, প্রফিট কি দেখানোর দরকার আছে তাহলে? হ্যাঁ, প্রফিট দেখানো দরকার আছে। Profit also a cost. Value addition. ভাই আমাদের কমন সেন্স এতটা কম কেন? ফ্যামিলির কথা সব এই জায়গাতে আসতেছে। স্যার আব্দুর রাজ্জাক ভাই রেগুলার ডিস্টার্ব করে প্রত্যেকটা ক্লাসে। এই আপনি কথা বলতে সাবধানে বলেন, আমার এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে না। আপনি এখানে দেখেন না নাম্বার উঠে, আপনি ফাইট করেন কেন ভাই? প্রফেশনাল ব্যবহার করেন। আমার এখানে কোনো সমস্যা নেই, আপনি আমার কথা 2-3 বার বলতেছেন। ওকে, ওকে, এটাকে আমরা নেগেটিভলি না নেই প্লিজ। আমরা সবাই একটু সতর্ক থাকি, কারণ জি বারবার স্যার। ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্বটা আমাদেরকে কষ্ট দিবে। আপনাদেরকে র মেটেরিয়ালের প্রাইসিংটা করে নিবেন, তারপরে ফ্যাক্টরির ওভারহেডের প্রাইসিং করে নিবেন, অন্যান্য যে ওভারহেড গুলো আছে সেগুলির প্রাইসিংটা করে নিবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা করে নিবেন, করে নিয়ে পার ইউনিট হিসাব করে দেন আপনি প্রাইসিংটা করবেন। তার সাথে হেড ওয়াইজ যে কস্টিং আছে সেটা আলাদা করবেন। গুলো হিসাব করে স্যার মিউট করে আনমিউট করে দেন, মিউট করে দেন স্যার। কত? 140? এখন আপনাদেরকে যেটা বলছি 4.3 গুলো দেখলেন। এই 4.3 এই হচ্ছে 4.3। এইটার সাথে আমরা যে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমরা এর আগের আলোচনায় বলেছিলাম, সেটা হচ্ছে 6.1 ইনপুট। 6.1 এটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে কি আছে একদম সরকারি ফরম্যাট, প্রত্যেকটা বইতে আছে, শুধু আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। ওপেনিং স্টক জুলাই মাসের 1 তারিখে ওপেনিং স্টক আছে 50 কেজি, তার দাম হচ্ছে 10,820 টাকা। 2 তারিখে এই চালানের মাধ্যমে দেখুন কার কাছ থেকে সরবরাহ নিয়েছে, সেখান থেকে সরবরাহ নিয়েছে, টোটাল 100 কেজি কিনেছে, 100 কেজির দাম হচ্ছে 21,640 টাকা। এইটা হওয়ার পরে টোটাল আপনার এটা 100 কেজি কেনার পর ওই সময়ে সে 100 কেজি আবার ব্যবহার করেছে, ব্যবহার করার পর পুনরায় 50 কেজি তার উপকরণ হিসাবে ক্লোজিং স্টক রয়েছে। এই যে 100 কেজি এখানে ব্যবহার করলো, এই 100 কেজি ব্যবহারের মাধ্যমে তার একটা আউটপুট তৈরি হয়েছে, সেই আউটপুটটা আলটিমেটলি কি করেছে, সে সেলস বুকে নিয়ে গিয়ে এন্ট্রি দিবে, সেলস বুকে নিয়ে গিয়ে এন্ট্রি দিবে, সেলস বুকে নিয়ে গিয়ে কি এন্ট্রি দিবে, সেটা হচ্ছে এই যে দেখুন তার উৎপাদিত উৎপাদনের ছিল ওপেনিং স্টক ছিল 5,000 পিস, সে উৎপাদন করেছে 7,000 পিস, টোটাল এখন ভ্যালু দাঁড়িয়েছে তার 5,60,000 টাকা। এবং এরই মধ্যে সে কিছু বিক্রি করেছে, বিক্রি কি করেছে, বিক্রি করেছে 10,000 পিস। 5,000 তার স্টক ছিল, 7,000 পিস সে নতুন করে তৈরি করেছে, 10,000 পিস বিক্রি করেছে। বিক্রি করার পর তার আলটিমেটলি কি হয়েছে, তার 2,000 পিস এখানে স্টক রয়েছে, স্টক রয়েছে। এখানে যখন সে 10,000 পিস বিক্রি করেছে তখন দেখুন তার বিক্রয় ছিল 8 লাখ টাকা, সম্পূরক শুল্ক অ্যাপ্লিকেবল আইটেম ছিল 80,000 টাকা, তার এসডি হয়েছে এবং মূসক হয়েছে তার 1,32,000 টাকা। এই টোটাল এই যে হচ্ছে বিক্রিটা, এই বিক্রিটা আলটিমেটলি সে 9.1 এ বিক্রয় হিসাবে দেখাবে। এখানে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করতে পারেন। কি এখন দেখতে পাচ্ছেন তো সবাই? ওকে, এটা যদি শেষ হয়ে থাকে এবার আমরা যাব, এটা ছিল উৎপাদকের জন্য। যিনি উৎপাদনকারী নন, যিনি উৎপাদনকারী নন, যিনি ব্যবসায়ী, যিনি ব্যবসায়ী ওনার জন্য মূসক 2.1 6.2.1 রাখা বাধ্যতামূলক, 6.2.1 রাখা বাধ্যতামূলক। কোন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আপনার এই 6.2.1 রাখতে হয়। সেটার জন্য কি হয়েছে, তার কি ছিল, কি পরিমাণ ক্রয় ছিল, ওপেনিং স্টক ছিল 100 পিস, ক্রয় করেছে 500 পিস, টোটাল হয়েছে 600 পিস। ওইখান থেকে সে বিক্রি করেছে 300 পিস। 300 পিস বিক্রি করার পর দেখুন তার রয়েছে কত, আরো 300 পিস রয়েছে। এই হচ্ছে 300 পিস। যদি সে 15% বিক্রি করে তাহলেও, যদি সে রিডিউস রেটে বিক্রি করে তবেও তাকে অবশ্যই অবশ্যই 6.2.1 রাখতে হবে, যেহেতু সে ব্যবসায়ী হিসাবে রেজিস্টার্ড।
নো, আপনাদেরকে সবসময় লিফু মেথড বলতে এখানে লিফু না, আপনার যখন যেভাবে আসছে সেভাবেই আমরা এখানে লিখেছি। এটা এই ক্ষেত্রে ভ্যাট আইনে লিফু ফিফু বা ওয়েটেড এভারেজ এরকমের কোনো তথ্য উল্লেখ করা নাই। জি বলেন, আরো কোনো প্রশ্ন আছে? স্যার ইসমাইল হোসেন বলেন। 6.2.1 এর কি ভ্যালু লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে। আর কি প্রশ্ন আছে বলেন। 6.1 এর কোন ইনফরমেশনটা স্যার 6.2 তে যাবে? জি 6.1 এর আপনি ইনপুট দিয়ে যে প্রোডাকশনটা তৈরি হবে সেই প্রোডাকশনটা 6.2 তে উৎপাদনের জায়গায় যাবে। জি স্যার। জি স্যার 6.2.1 এ স্যার যখন আমরা ভ্যালুটা লিখবো ওটা কি সেলস ভ্যালু লিখবো না কস্ট ভ্যালু লিখবো? কস্ট ভ্যালু সেলস ভ্যালু দুইটাই লিখবেন। যেখানে পারচেজ আছে সেখানে পারচেজ ভ্যালু লিখবেন, যেখানে সেলস আছে সেখানে সেলস ভ্যালু লিখবেন। এটাই আছে। জি স্যার। ক্রয় বইয়ের যে হিসাবটা ট্রান্সফার হচ্ছে বিক্রয় বইয়ে, তো এখানে তো স্যার অপচয় যেটা সেটা তো স্যার অ্যাডজাস্ট করে ট্রান্সফার করবে, তাই না? ইয়েস, অবচয় ওইখানে না, ওইখানে অ্যাডজাস্টমেন্ট হবে না। 4.3 তে হয়তো আপনারা খেয়াল করেননি, আবার আমি দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করুন, এই কনফিউশনটা হওয়ার কথা নয়। 4.3 তে একদম স্পেসিফিক্যালি গাইডলাইন দেওয়া আছে যে আপনার এই যে দেখুন 8 নম্বর কলমে অবচয়ের পরিমাণ, 8 নম্বর কলমে অবচয়ের পরিমাণ অর্থাৎ উৎপাদনের সময় আপনার যে অবচয়টা হবে ইনপুটের সেটা আপনি 4.3 তে উল্লেখ করে ফেলবেন। আপনি 6.2 তে যেই অবচয়ের কথা বলার চেষ্টা করছেন, অর্থাৎ আপনি এখানে ওপেনিং স্টক ছিল কত? 5000 পিস। কত? 5000 পিস। আপনি আরো 7000 পিস উৎপাদন করেছেন, টোটাল হয়েছে কয় হাজার পিস? 12,000 পিস। আপনি 10,000 পিস বিক্রি করেছেন, 10,000 পিস বিক্রি করেছেন, আপনার আর আছে কয় হাজার পিস? 2,000 পিস। পার রেকর্ড 2,000 পিস। 2000 পিস। আপনি ইয়ার এন্ডিং এ স্টক টেকিং করলেন, কি করলেন? স্টক টেকিং করলেন। স্টক টেকিং করে দেখা গেল যে আপনি পেলেন 1,500 পিস। আপনি নিশ্চয়ই এই অবচয়টার কথা বলার চেষ্টা করেছেন, রাইট? এটা কি স্যার অবচয়ের মধ্যে পড়বে স্যার? নাও, এটা অবচয়ের মধ্যে পড়বে না। এটা আপনার হবে আইদার অব্যবহৃত অথবা ব্যবহার অনুপযোগী অথবা ক্ষতিগ্রস্ত অথবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত। এই তিনটার জন্য এই যে যতগুলো কথা বললাম এই সবগুলির জন্য দুইটা ফর্ম দেওয়া আছে, মূসক 4.4 এন্ড 4.5 এবং আপনার বিধিতে 24-এর ক, 24-এর খ এবং 24-এর গ তিনটা বিধি দেওয়া আছে আপনি আপনার এই জিনিসটাকে নিষ্পত্তি করার জন্য। কি করার জন্য? নিষ্পত্তি করার জন্য। নিষ্পত্তি করার জন্য। আপনি নিষ্পত্তি করবেন, আপনার বই থেকে আপনি বাদ দিতে পারবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটুকু নিয়েছিলেন সেটুকু রিভার্স করতে পারবেন এবং ভ্যাট অফিসারকে সাথে নিয়ে আপনি ওই পণ্যগুলো ধ্বংস করতে পারবেন।
এই সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য সমস্ত প্রক্রিয়াটা শেষ করার জন্য সম্পন্ন করার জন্য আপনাকে 3টা বিধিমালা দেওয়া আছে। কি কি বললাম? 24 ABC। জি। এবং এটার জন্য 4.4 4.5 দুটা ফর্ম আলাদা করে দেওয়া আছে মূসক। এটা দিয়ে আপনার ডিক্লারেশন দিয়ে আপনাকে এটা নিষ্পত্তি করতে হবে। এই জায়গাটুকুতে কার কি প্রশ্ন আছে বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার 4.3 তে যে অপচয়ের পরিমাণের কথা বলা আছে স্যার, জি যে এই অপচয়ের কি নির্দিষ্ট কোনো ইয়ে আছে, পার্সেন্টেজ আছে যে আমি এর বেশি এখানে দেখাইতে পারবো না বা এর চাইতে কম দেখাইতে পারবো না, এই ধরনের কি কোনো পার্সেন্টেজ আছে স্যার? হ্যাঁ, পার্সেন্টেজ খুঁজতেছেন? না স্যার আছে না, মানে নাকি স্যার অ্যাকচুয়াল যেটা অপচয় হবে সেটাই দেখাবো স্যার এখানে স্যার? এই আমি আপনাকে 3টা জিনিস হলুদ করে দিয়েছি। পার্সেন্টেজ কত অপচয়ের হার? 100%। 100% স্যার। তাহলে কি আর কোনো প্রশ্ন থাকলো? না স্যার, থ্যাংক ইউ স্যার। একটা উদাহরণ দিব? জি স্যার। জি স্যার। একটা উদাহরণ দেই। যেমন ধরুন এখানে যারা আমরা আজকে পার্টিসিপেন্ট আছি, গ্রাম দেশে বাড়ি আছে কার? স্যার আছে স্যার। আমার স্যার আছে। ভেরি গুড, ভেরি গুড। গ্রাম দেশে পাতিল পাওয়া যায়, মাটির পাতিল পাওয়া যায়, দেখেছেন? জি জি স্যার, দেখছি স্যার। আমাদের এখন ডিজিটাল পদ্ধতি বের হওয়ার আগে মাটির পাতিল পুরানোর জন্য মাটির পাতিল বানিয়ে তার ভিতরে খড় দিয়ে আগুন লাগিয়ে দিত। ওই খড়টুকু পুড়ে আলটিমেটলি পাতিলটা পুরা হয়ে যেত। এই খড়টুকু কি 100% অবচয় কিনা? জি জি স্যার। যতটুকু দিয়েছেন খড় কি আর ফেরত পাবেন? না স্যার। ইউজ করতে পারবেন? অলমোস্ট স্যার। না, পারবো না। থ্যাংক ইউ। নাম্বার 2 উদাহরণ, আপনারা এই পিতলের কলটল বানায় এরকম ফ্যাক্টরি কখনো দেখেছেন কেউ? এখানে কেউ আছেন পার্টিসিপেন্ট? নো। পিতলের কলটল যেগুলো বানায় এগুলো বানানোর জন্য বালি দিয়ে আগে একটা ফর্মা তৈরি হয়, ডিজাইনটা তৈরি হয়। ওই ডিজাইনটার মধ্যে আপনার পিতলটাকে আগুনের মাধ্যমে লিকুইড করে লিকুইডটা ঢেলে দেওয়া হয়। পরে ওইটা যখন শক্ত হয়ে যায়, পিতলটা যখন শক্ত হয়ে যায় তখন পোড়ানো হয়, পোড়ায়ে বালুটা ফেলে দেওয়া হয়। ওই বালুটা রিইউজ করা যায় না। এই বালিটা 100% অপচয়। এবার কি উদাহরণ 2টা বুঝতে পারছেন? জি স্যার। যে প্রশ্ন করেছিলেন যে এটার কোনো লিমিট আছে কিনা, তার কাছে কি জিনিসটা পরিষ্কার হয়েছে কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নেক্সট, আর কে প্রশ্ন করতে চাইছেন? প্রশ্ন। স্যার জি বলেন। ব্যবসায়ীর জন্য কি 4.3 দিতে হবে? 4.3 দিতে হবে, বাধ্যতামূলক সবাইকে। ব্যবসায়ী হোক আর হোক আপনার ম্যানুফ্যাকচারার হোক, সবার জন্য শূন্য হার হোক। শূন্য হারের জন্য একটা সুবিধা আছে, তাকে 4.3 দিতে হবে না। যদি এক্সেম্পটেড হয়, এক্সেম্পটেড হলেও 107 এবং রুল 4 পালন করা বাধ্যতামূলক। স্যার সার্ভিসের জন্য তো স্যার দিতে হবে না স্যার, একটা এসআরও আছে। নো, সার্ভিস জন্য লাগবে না। আর পার্ট শিডিউল এক্সামটেড হলে সেগুলোর জন্য তো মনে লাগবে। ফার্স্ট শিডিউল এক্সামটেড মানে সব এক্সামটেড। আমি এসআরওর এক্সামটেড বলেছি স্যার। স্যার এক্সপোর্ট ওরিয়েন্টেড দিতে হবে, 4.3 লাগবে না। আচ্ছা। তো অন্যান্য বই রাখতে হবে, কিন্তু জি, স্যার। নরমালি রাখা হয় না। জি স্যার। স্যার স্যার 141 দ্বারা এক্সামটেড হলে দিতে হবে? দিতে হবে। এসআরওর মাধ্যমে যে কয়টাই এক্সামটেড হবে ওদের অবশ্যই সবকিছু রাখতে হবে। ওইখানে শর্তই দেওয়া থাকে যে আপনাকে
107 ধারা এবং রুল 40 মেনটেন করিতে হইবে। আপনি যদি এটা মেনটেন না করেন, নন কমপ্লায়েন্ট হন, তাহলে আপনার এক্সামশন উজ্জ্ব করা হবে, এরকমের কন্ডিশন দেওয়া থাকে। স্যার শিডিউল 1 এর যে এক্সামশন এবং এসআরও যে এক্সামশনের এই পার্থক্যর আকার কারণটা কি স্যার? পার্থক্যের আকার হচ্ছে আপনার শিডিউলের এক্সামশন মানে সর্বস্তরে এক্সামশন, এটা এক্সামশন এক্সামটেড মানে এটা ভ্যাটের আওতা থেকে বাইরে। আর এসআরওর মাধ্যমে এক্সামটেড মানে হচ্ছে এটা ভ্যাটের আওতার মধ্যে কোনো ক্ষেত্রে এক্সামটেড। যে সব স্টেজে না স্যার, যে কোনো একটা বা দুটো স্টেজে স্যার। এক্স্যাক্টলি। যেমন ধরুন আপনার লবণ কিন্তু এক্সামটেড, কিন্তু সে যদি শপিং মলে বিক্রি হয় ওর উপরে দেখবেন শপিং মল ওয়ালাকে ভ্যাট দিতে হবে। স্যার এই বছরে যে এসআরও দিয়ে যে এক্সামশন দিল, এটা যদি আগামী বছরের এসআরও তে ওই প্রোডাক্টটা উল্লেখ না থাকে তাহলে কি স্যার এক্সামশনটা বাদ হয়ে যাবে? এক্সামশন বাতিল হয়ে যাবে, অটো বাতিল স্যার। অটো বাতিল। এক্ষেত্রে কি তফসিলে কখনো জিনিস ঢুকে মানে ওই এক্সামশনটা ঢুকে যেতে পারে? এটা হচ্ছে আপনার তফসিল শিডিউলে থাকলে কোন লেভেলে আপনার ভ্যাট দিতে হবে না, ভ্যাটের আওতায় আসবে না। যখনই আপনার ইতে আসবে, কি জানি কি বলছিলাম, এসআরও, শুধু এসআরও নয়, এসআরও আছে, জেনারেল অর্ডার আছে, স্পেশাল অর্ডার আছে, 3টা অর্ডার হয় গভর্নমেন্টের এখান থেকে, একই ফরম্যাটে হয় কিন্তু এক একটা এক এক ধরনের। এই আপনার এসআরও হলো একটা পুরো প্রোডাক্টকে, পুরো গোষ্ঠীকে আপনার এসআরওর মাধ্যমে এক্সামটেড করে দিল। ওই এক্সামটেড এর কারণে পুরো প্রোডাক্ট, ওই ধরনের প্রোডাক্ট যেই উৎপাদন করুক না কেন সে কিন্তু এক্সামশনের আওতায় চলে আসবে। স্পেশাল অর্ডার এইটা যাকে অ্যাড্রেস করে দেওয়া হবে শুধু উনিই ভোগ করবেন, অন্য কেউ ভোগ করিতে পারিবে না। অন্য কেউকে ভোগ করতে হইলে তাকেও আলাদা করে এক্সামশনটা নিয়ে আসতে হবে। যেমন মেড ইন বাংলাদেশ বলা আছে, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বাই দিস টাইম জানেন মেড ইন বাংলাদেশ বলে অনেকগুলো প্রোডাক্ট আছে, তাই না স্যার? এসি, এয়ার কন্ডিশন, ফ্রিজ, তারপরে আরো কি কি আছে, টেলিফোন, মোবাইল টেলিফোন ইত্যাদি ইত্যাদি, রাইট? জি স্যার। এই প্রোডাক্ট গুলো মেড ইন বাংলাদেশ হিসাবে আপনার এক্সামটেড হবে এসআরও দেওয়া, কিন্তু বলেছে প্রত্যেককেই শর্ত পূরণ সাপেক্ষে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। এটা কে কে দেখেছেন? তার মানে হচ্ছে এটা জেনারেল আদেশ নয়, এটা স্পেশাল আদেশ। এটা এগুলো হচ্ছে স্পেশাল। যেমন ইউএসএইড, আইসিডিডিআরবি এদেরকে আলাদা করে একটা সাধারণ দিয়ে স্পেশাল অর্ডার দিয়ে বলে দিয়েছে ওরা যে কেনাকাটা করবে সেখান থেকে ভিডিএস করতে হবে না, ওনাকে আর ভিডিএস করতে হচ্ছে না। কিন্তু এই রেফারেন্সে অন্য কোন এনজিও সে কিন্তু ভিডিএস থেকে আওতামুক্ত নয়। কথাটা কি বুঝাতে পারলাম স্যার? জি স্যার। জি, এটা হচ্ছে আদেশ টু আদেশ, গোষ্ঠী টু গোষ্ঠী, প্রোডাক্ট টু প্রোডাক্ট এক্সামশন। আর যখন শিডিউল, তখন ওই শিডিউলের মধ্যে যারা আছে তারা সবাই ভ্যাটের আওতার বাইরে। স্যার আইনের ধারা এবং এসআরওর উল্লেখিত বর্ণনা যদি কন্ট্রাডিক্টরি হয় তাহলে স্যার কোনটা প্রাধান্য পাবে? আগে উদাহরণ দেন স্যার। যেমন এই 6.6 এর ক্ষেত্রে বিধিতে যে কথা বলা হচ্ছে, বিডিএস এর ক্ষেত্রে আবার যে এসআরও যে 240 যেটা, এটা হ্যাঁ স্যার এই গ্যাপটা ওই যে আপনি আগে টাকা দেন এর মধ্যে এইটা লেখার জন্য লিখে ফেলছে। আসলে এটা লিখতে চেয়েছিল অনিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য। ওইটা তো বিদিত আছে স্যার, কিন্তু এছাড়াও তো পরে চালু হয়েছে, এখন কোনটাকে আমরা নিব স্যার? আপনারা যারা রেজিস্টার্ড তাদেরকে কেস টু কেস ভিডিএস এর টাকা জমা দিতে হবে না। আমাকে যতজন প্রশ্ন করে আমি সবাইকে একই অ্যান্সার দেই,
যারা রেজিস্টার্ড, যারা 9.1 দেন তারা রিডিউসিং অ্যাডজাস্টমেন্ট করবেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, কোনো অসুবিধা নাই। যদি কোনো ব্যাড অফিস এটা নিয়ে প্রশ্ন করে আমার সাথে কথা বলায় দিবেন, আমি জবাব দিয়ে দিব। কিন্তু আনরেজিস্টার্ড পারসন হইলে অবশ্যই বিডিএস এর টাকা টিআর করে জমা দিতে হবে। জমা দেওয়ার 3 দিনের মধ্যে 6.6 ইস্যু করিতে হইবে, এর মধ্যে কোনো ব্যত্যয় করা যাবে না। যেহেতু 49 এবং 50 এর জন্য 9.1 এ আলাদা করে দুইটা এরিয়া দেওয়া আছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। সুতরাং আপনি ইনক্রিজিং এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়ার সুযোগ আছে। সুতরাং আপনি 9.1 যখন দিচ্ছেন তখন আপনাকে ইন্ডিভিজুয়ালি বিডিএস এর টাকা জমা দেওয়ার প্রয়োজন নাই। স্যার এটা একটু অন্য প্রশ্ন, যদি এসআরও 240 নিয়ে স্যার এত কন্ট্রাডিক্টরি, কিন্তু এখনো শুরু থেকেই তো এটা এত কন্ট্রাডিকশনের কাজ করতেছে, কেন রেকটিফাই হলো না স্যার? রেকটিফাই কেন হলো না এটা যেমন একটা প্রশ্ন, নাকি এটা ইচ্ছাকৃত স্যার? এগুলো হচ্ছে কি আপনার এই ধরনের বিষয় আশয়গুলো যদি না থাকে তাহলে এই যে ধরেন লোকজন ভোগান্তিতে কেমনে পড়বে, আর লোকজন ভোগান্তিতে পড়লেই দেখা যাবে যে ভ্যাট অফিসে শরণাপন্ন হবে। ভ্যাট অফিসে শরণাপন্ন হইলেই তারা লোকের দেখা পাবে, কারণ তারা যথেষ্ট আতঙ্কিত যে আলটিমেটলি সবকিছু যদি অটোমেটেড হয়ে যায়, ডিজিটালাইজড হয়ে যায়, তাইলে লোকজন তো আর তাদের সাথে দেখা করতে যাবে না, আর দেখা করতে না গেলে তাদের তো বিশাল অসুবিধা পড়ে যাবে। স্যার আর সামনে যায় আশেপাশে কমে যাবে না স্যার, মানে স্যার বুঝলাম যে মাসের 4 দেওয়া হয়েছে। হ্যাঁ 240 মাসের 4, এটা দিয়ে আলটিমেটলি ই করতে হবে, কারণ এগুলির অনেক রকমের ব্যত্যয় আছে, নানা রকমের অসুবিধা আছে, বা তারা যখন এগুলো তৈরি করে তারা অনেক কিছু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে না। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। মানে স্যার ওরা ওদের সুবিধাটা রাখে। জি জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? আর আছে এখানে? স্যার মূল্য সংযোজন বিবরণের 10 নম্বর 11 নম্বর কলামটা একটু যদি বুঝতে। এই যে এই যে মূল্য সংযোজন, এটা আপনাদের সামনেই রাখা আছে, এটা নিয়ে আলোচনায় চলছে। মূল্য সংযোজন আপনার যত রকমের মূল্য সংযোজন আছে, যত রকমের যত কিছু আছে, সব মূল্য সংযোজন আপনি এখানে উল্লেখ করবেন। স্যার স্ক্রিনটা একটু ছোট করলে একসাথে দেখতে পারতাম স্যার ফর্মটা স্যার। ওকে, একটু ছোট করলে স্যার ভালো। ঠিক আছে, একটু ছোট করতে হবে স্যার। আর ছোট করতে হবে না, আমি একটু মাঝখানে এনে দিই। জি স্যার। এবার কি দেখতে পাচ্ছেন পুরোটা? একটু নিচে আসবে স্যার। ইয়েস। হ্যাঁ, এবার একদম উপর থেকে তো দেখার কিছু নাই। এটা হচ্ছে আমি পড়ে শোনাই, আপনারা একটু খেয়াল করুন। যদিও এগুলো বইতে আছে, বাট এইভাবে আলোচনা করলে একটু ডিটেইলস আলোচনা করেন। এটা হচ্ছে একদম ওইটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ঘোষণা বিধি 21 দ্রষ্টব্য মূসক 4.3, এটা আমরা জানি। প্রথমেই হচ্ছে প্রতিষ্ঠানের নাম। প্রথমে কি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের বিন, প্রতিষ্ঠানের বিন, দাখিলের তারিখ, কত তারিখে আপনি দাখিল করতেছেন, এবং শেষে দেখেন একটা সুন্দর কথা লেখা আছে, ঘোষিত সহগ অনুযায়ী পণ্য বা সেবা প্রথম সরবরাহের তারিখ। আপনি বলছেন যে আমি দাখিল করতেছি 30শে জুন, আর আমি প্রথম পণ্য সরবরাহ করব 1 জুলাই 2021। ক্লিয়ার? আরেকজন বলতেছে ঘরে তো ময়লা ঝাড়ু দেন না কেন ঘরটাতে? পরিষ্কার করতে হবে। ওই তো সারা দেবরে শুনি পরিষ্কার করতে হবে। কে কোথায় কি পরিষ্কার করতেছে? ওকে, এই জায়গাটাতে কারোর কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। সব একই রকম একই রকম একই রকম, দেখার শেষ। জিনিস খুঁজতেছিলাম আপনাদেরকে দেখানো বলে, এটা পাচ্ছি না খুঁজে।
স্যার কোনো ভুল যদি হয়ে যায় মানে আমার ভ্যালু এডিশনে কোনো উপাদান যদি আমি যোগ করতে ভুলে যাই বা ভুল পড়ে হুম। তাহলে ও রেকটিফাই করার উপায়টা কি স্যার? আপনি রেকটিফিকেশন আবার জমা দিবেন, আবার নতুন করে জমা দিবেন। আপনি চিঠিতে লিখে দিবেন যে আমার আগেরটা ভুল হয়েছিল, আগেরটা ক্যান্সেল করে নতুনটা জমা দিলাম, তাইলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। স্যার আর এই যে প্রতি এককের হিসাবটা কি আমি যত ছোট এককে বিক্রি করব সেইটাই? একদম প্রত্যেকটা, যেমন ধরুন আমি যদি বলি একটা প্যারাসিটামল 500 ml, রাইট? হ্যাঁ 500 মিলিগ্রাম। হ্যাঁ একটা প্যারাসিটামল বানাতে যা যা প্রয়োজন হয় তাই এখানে আসবে। ও স্যার মানে যদি এক কার্টুন বিস্কুটের হিসাব করি সেক্ষেত্রে কোনো একটা অসুবিধা বিস্কুটকে নাই, নিব? আপনি একটা বিস্কিটকে হিসাব করে এটা কার্টুনে আপনি রূপান্তর করতে পারবেন। পার ইউনিট হিসাব, এখানে পার ইউনিট, ওই যে আপনি দেখুন লেখা আছে একক পণ্য। কি পণ্য? একক পণ্য। একক পণ্য। স্যার এখন আমি 6.3 তে সরি 6.2 তে যে সরবরাহটা মানে বিক্রয় বইতে দেখাবো সেক্ষেত্রে কি স্যার এই দামটা দেখাবো যে যে 500 যে এখানে? জি, ওই দামটাই দেখাবেন। আপনার যেটা ল্যান্ডেড কস্ট আছে, আপনি যে প্রোডাক্টটা এখানে উল্লেখ করছেন তার ল্যান্ডেড কস্ট আপনি দেখাবেন। ল্যান্ডেড কস্ট মিন্স স্যার টোটাল যে টোটাল আপনি একটা পণ্য আমদানি করেছেন, হ্যাঁ আমদানি করে আপনার ফ্যাক্টরির গোডাউন পর্যন্ত পৌঁছাতে যত রকমের খরচ হয়েছে সমস্ত খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। দিস ইজ ল্যান্ডেড কস্ট। Yes, sir. ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কোনো প্রশ্ন? স্যার ফর্মগুলো আমাদেরকে একটু শেয়ার করলে ভালো। এই ফর্মগুলো তো বইতে আছে, এই ফর্মগুলো দিয়ে কি করবেন? না আপা এগুলো অনেক স্ট্যান্ডার্ড স্যার। হ্যাঁ স্যার প্রফিটের মধ্যে কিভাবে মূল্য সংযোজন করব? হ্যাঁ, ভ্যালু প্রফিট হচ্ছে ভ্যালু এডিশন। আমি এটা বলেছি খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রফিট অলসো এ ভ্যালু এডিশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার 4.3 স্যার বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার আমরা যখন মূসক 4.3 জমা দিব এবং ব্যাটে রিটার্ন জমা দিব 9.1, সেক্ষেত্রে ব্যাট অথরিটি যদি দেখতে চায় যে সে আসলে অ্যাকচুয়ালি রিবেটটা ঠিক মতো নিছে কিনা, তাহলে সে মূসক 4.3 এর কোন গড়টার দিক তাকাবে স্যার? কোন ঘরটার দিকে তাকাবে? জি জি, কোন গড় বা কোন ফিগারটার দিক তাকালে সে বুঝতে পারবে যে না সে আসলে রিবেটটা ঠিক মতো নিচ্ছে? ওকে ফাইন। সে কি করবে? আপনার এই যে কলম 5, কলম 5, ঠিক আছে? জি স্যার। কলম 5 এর যে ইনপুটটা আছে, ইনপুট মাল্টিপ্লাইড বাই, জি আপনি এই যে ধরুন ক্যালসিয়াম মাস্টার ফিলার ব্যাচ, জি স্যার, আপনি কত কেজি বিক্রি করেছেন মাল্টিপ্লিকেশন করলে, আপনি ধরুন আর কোনো প্রোডাক্ট বিক্রি করেন না, আপনি শুধু এই একটা প্রোডাক্টই বিক্রি করেন, ঠিক আছে? জি স্যার। এই একটা প্রোডাক্টই আপনি সারা বছরে সারা আপনার যে ইকোনমিক পিরিয়ড আছে সেই ইকোনমিক টেনিউরে আপনি কি করেছেন? একটা প্রোডাক্টই সেল করছেন। একটা প্রোডাক্টই বিক্রি করেছেন, যেটা বিক্রি করছেন হচ্ছে 10,000 কেজি। কয় হাজার কেজি? 10,000 কেজি। 10,000 কেজি। আপনি ডিক্লারেশন দিয়েছেন যে প্রতি 25 কেজি বানাতে আপনার এই খরচটা হয়, এই ইনপুটটা হয়। কয় কেজি বানাতে? 25 কেজি স্যার। ইয়েস। তখন সে 10,000 কেজিকে ডিভাইড বাই 25 কেজি দিয়ে ভাগ করলে কত হবে? প্রতি প্যাকেট পেয়ে যাবে, পাবে না? হ্যাঁ। প্রতি প্যাকেট মাল্টিপ্লাইড বাই এখানের ইনপুট গুলি দিয়ে গুণ করলে সে প্রত্যেকটা আইটেম কি পরিমাণ কনজাম্পশন হয়েছে পেয়ে যাবে। ওই কনজাম্পশনের যে ভ্যালু আছে, ভ্যালু এই যে দেখেন ক্রয় মূল্য 265 টাকা। জি স্যার। ওই 265 টাকা মাল্টিপ্লাইড বাই কথার কথা, ওখানে যেহেতু আমরা 10,000 মেট্রিক টনের কথা বলেছি, আমরা এখানে এটা একটু বলি দেখি। 10,000 মেট্রিক টনের যদি 25 দিয়ে আমরা ভাগ করি কি অবস্থা দাঁড়াবে? ক্যালকুলেশনটা একটু খেয়াল করুন। কত কেজি হয়েছে? 400 কেজি। কত কেজি? 400 প্যাক হয়েছে। চারশো কেজি স্যার। হ্যাঁ,
কত 1,06,000 টাকা। 1,06,000 টাকা যদি আপনার ইনপুট হয়ে থাকে তাহলে এর এগেইনস্টে আপনার $13,845 টাকা আপনি ভ্যাট পাবেন। কত পাবেন? 13,850। আপনি যদি এবার এটা এখানে থাকুক, হ্যাঁ, জি স্যার। মানে কত পেয়েছিলাম? 13,000 850 49.57। এই যে 14 নম্বর কলম নম্বর 14 ফর্ম নাম্বার 9.1 এখানে সে এসে দেখবে যে আপনি ওইখানে পাওয়ার কথা কত 13,000 অথবা এই নিচেরটা দেখি তাইলে কম্পেয়ারটা সুন্দর হবে। ওইখানে আপনি পাওয়ার কথা কত 13,000 পেয়েছেন, নিয়েছেন কত 15,000। আপনাকে কোশ্চেন করবে যে আপনি তো পাওয়ার কথা 13,450 কিন্তু আপনি 15,000 নিয়েছেন, সুতরাং আপনি বেশি নিয়েছেন, কারণটা কি ব্যাখ্যা করেন। এই প্রশ্নটা কে করেছিলেন? রেট অথরিটি। স্যার আমি স্যার। হ্যাঁ, কে? সালমান হোসেন? না স্যার, নুরুজ্জামান স্যার। নুরুজ্জামান। ক্লিয়ার নুরুজ্জামান? জি স্যার, ক্লিয়ার স্যার। আর কি প্রশ্ন করবেন বলেন। ক্লিয়ার স্যার এমন ভাবে বলেছেন যে আপনি কিন্তু সন্তুষ্ট হইতে পারলেন না। না স্যার, সন্তুষ্ট স্যার। ভেরি গুড। আমরা ওইখানে ক্যালকুলেশন করে আপনাদেরকে আমি দেখালাম জি জি। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেছেন এক মাসে 10,000 কেজি, ওই 10,000 কেজির এগেইনস্টে আপনি যে পরিমাণ র মেটেরিয়াল ব্যবহার করেছেন তাতে আপনি 13,450 টাকা রিবেট পাওয়ার কথা স্যার। পাওয়ার কথা কলম নম্বর এই সাব ফর্ম নাম্বার 15 তে, সাব ফর্ম নাম্বার 15 তে স্যার। কিন্তু আপনি দেখিয়েছেন কত? আমি 15,000 টাকা দেখাইছি। তার মানে আপনি বেশি দেখিয়েছেন, রাইট? জি স্যার, 15,000 টাকা বেশি দেখাইছি স্যার। যেহেতু আপনি বেশি দেখিয়েছেন তখন তারা আপনাকে প্রশ্ন করবে যে আপনি কেন বেশি দেখিয়েছেন, আপনার কারণটা কি, আপনার সপক্ষে যুক্তি উপস্থাপন করুন। অন্যথায় আমরা আপনার এখান থেকে 1,500 টাকা রিবেট ক্যান্সেল করে দিব, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান্সেল করে দিব এবং আপনাকে এই নন কমপ্লায়েন্সের দায়ে জরিমানা করব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, এটা তো একটার জন্য, যদি একটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট থাকে তখন তার 100 প্রোডাক্ট হলে 100কেই আপনি হিসাব করে বের করে ফেলতে পারবেন। আপনি যেমন পারবেন ভ্যাট অথরিটিও পারবে। এখানে পার্টিসিপেন্টদের মধ্যে কে আছেন গোয়েন্দা ভ্যাটের অডিট ফেস করেছেন, অথবা কমিশনার অফিসের অডিট ফেস করেছেন, অথবা ডিভিশনাল অফিসের অডিট ফেস করেছেন, এমন কেউ আছেন? আছেন? নাই। এবার আপনাদেরকে যাই, এটা এখানে থাকুক, এটাও কেটে দেই। এখানে বিক্রয় পরিমাণ কত? 10,000। 10,000 পিস। কত? 10,000 পিস। হ্যাঁ, ও এই 10,000 পিসকে ধরবে, ধরে আপনাকে বলবে এই যে 10,000 পিস আপনি বিক্রি করেছেন এর জন্য আপনার 4.3 ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট অনুযায়ী আপনার র মেটেরিয়ালের কনজাম্পশনটা ব্যবহার বের করুন। কি বের করতে বলবে? র মেটেরিয়াল কনজাম্পশন। এইটার সাথে মাল্টিপ্লাই করবে এই যে 10,000 পিস, এই যে 10,000 পিস, কয় হাজার পিস? 10,000। মনে রাখবেন কয় হাজার পিস? 10,000। 10,000 পিস পেয়েছিলাম, বিক্রি করেছিলাম, রাইট? এখন
দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। এই 10,000 পিসের জন্য ব্রাশ ব্যবহার হয়েছে 5,390 কেজি, জিঙ্ক ব্যবহার হয়েছে 3,590, কেমিক্যাল আছে 224 কেজি, স্যান্ড আছে 5,070 কেজি, রিমুভার আছে 314 কেজি। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। দেখেছেন? হ্যাঁ, জি স্যার। ওকে, এইটুকু দেখতে পাইছেন তো? এইটুকু আপনাকে বের করতে বলবে র মেটেরিয়ালের কনজাম্পশন। আমরা কি পাচ্ছি? তাহলে কি মাল্টিপ্লাই করলো দেখুন, 6.2 এর বিক্রয় মাল্টিপ্লাইড বাই 4.3 এর ইনপুট সমান সমান কোন র মেটেরিয়ালটা কত ব্যবহার হয়েছে, এটা কি বের করতে পারছে? পেরেছে স্যার? জি স্যার। পারছে? বাকিটুকু কি আর বের করার দরকার হবে নাকি পারবে সে? পারবে স্যার। আপনাকে এই জিনিসটা তৈরি করার জন্য বাধ্য করবে, কারণ সে আপনাকে ফরম্যাট পাঠিয়ে বলবে আপনি এগুলো তৈরি করে সাবমিট করেন। তখন আপনাকে বিক্রয় মাল্টিপ্লাইড বাই 4.3 এর ইনপুট সমান সমান র মেটেরিয়াল কনজাম্পশন সমান সমান আপনার তখন 6.1 এর সাথে সে মিলাবে। এখানে দেখুন কত ব্রাশ ব্যবহার হয়েছে, কত কেজি? 5,390 কেজি। মনে রাখবেন এটা কয় হাজার কেজি? 5,390। 5,390। ওইটা 5,390 সাথে টালি করলে একটু ভালো বেমানান দেখা যায়। একটা ছোট ফিগারের সাথে টালি করি। হ্যাঁ, ধরুন এটা 224 কেজি। ওকে, জি স্যার। কত ছিল এখানে? 224। এখানে কত? 100। আপনি কি আপনার ইটা প্রকিউরমেন্টটা, আপনার পারচেজটা, আপনার পারচেজ বুক 6.1 এখন কি মিলাই দিতে পারবেন? কথাটা বুঝতে পেরেছেন কিনা আপনারা? আপনার বিক্রি মাল্টিপ্লাইড বাই ইন্ডিভিজুয়াল কনজাম্পশন অ্যাজ পার 4.3 মিন্স ইনপুট সমান সমান র মেটেরিয়াল কনজাম্পশন। বুঝতে পেরেছেন কি পারেন নাই? না স্যার, পারিনি। আপনি যে পরিমাণ প্রোডাক্ট বিক্রি করেছেন সেই পরিমাণ প্রোডাক্টকে 4.3 এর ইনপুটে যেটা ডিক্লারেশন দেওয়া আছে সেই ডিক্লারেশন দিয়ে মাল্টিপ্লাইড করলে, এই যে দেখেন আপনি পেয়ে যাবেন র মেটেরিয়াল কনজাম্পশন। এইটুকু বুঝতে পারেছেন কিনা? এটা তো আপনার সেলস, রাইট? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। এই 10,000 পিস বানাতে আপনার জিঙ্ক ব্যবহার হয়েছে 3,590 কেজি। জিঙ্ক ব্যবহার হয়েছে 3,590 কেজি। 90 কেজি, 3,590 কেজি। ইয়েস, 3,590 কেজি। আপনি যদি এখন 6.1 এ গিয়ে এখানে $3,800 কেজি লেখা থাকে, অডিট অফিসার কিংবা আপনার যে যিনি অডিট করতেছেন ভ্যাটের, উনি আপনাকে প্রশ্ন করবে কি করবে না? করবে স্যার। কারণ আপনি এখানে বলছেন কনজাম্পশন হয়েছিল 3,800 কেজি, ওয়ারেস আপনি যখন আপনার বিক্রয় প্লাস কি বিক্রয়কে আপনি যখন আপনার ইনপুট দিয়ে মাল্টিপ্লাই করেছেন তখন পাওয়া গেছে 3,590। তার মানে আপনি অতিরিক্ত কনজাম্পশন দেখিয়েছেন, রাইট? স্যার। আপনি কি কমপ্লায়েন্ট অর নন কমপ্লায়েন্ট? নন কমপ্লায়েন্ট। ইয়েস। আর কোন প্রশ্ন আছে? আছে? না স্যার। এবার কি আমরা 4.3, 6.1, 6.2 এর কানেকশনটা বুঝতে পারলাম কিনা? স্যার
জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, কি বলেন? স্যার আমরা 4.3 তে যে কনজাম্পশনটা দেখাবো স্যার, এটা তো সবসময় অ্যাকুরেট নাও হইতে পারে, একটু ভ্যারি নাউজুবিল্লাহ, করতে পারে। এই কথাটা আর একবারও উচ্চারণ করবেন না। এই কথাটা বলেছেন এটা প্রফেশনাল কথা নয়। দেয়ার ইজ নো ভেরিয়েন্স, দেয়ার ইজ নো ভেরিয়েন্স। তিনবার বললাম, এই ভেরিয়েন্সটা না হওয়ার জন্যই অবচয়ের পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। জি, বুঝতে পারছেন? জি স্যার। আপনি যেটা বলতে চাচ্ছেন যে স্যার আমি হয়তো আন্দাজ করে বসালাম যে আমার লাগবে হলো 5.39, এই কথাটাই তো বলতে চাচ্ছেন? জি স্যার, যে কখনো তো একটু মানে ভেরিয়েশন থাকতে পারে। এটা যদি ভেরিয়েশন হয়, যদি ভেরিয়েশন হয়, আপনি অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভাবে যে কোনো ক্যালিব্রেশনের মাধ্যমে আপনাকে এটা ঠিক করতে হবে যে আপনি 0.539 কেজি দিয়ে আপনি একটা কল বানাবেন। যদি আপনি এটা ঠিক করতে না পারেন, আপনি ভালো ভ্যাট অফিসার হতে পারবেন না। আর যদি আপনি ভালো ভ্যাট অফিসার না হন, আলটিমেটলি আপনার কোম্পানি লুজার হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি। আর স্যার আমার জি আমার একটা প্রশ্ন আছে। বলেন। আমরা আমরা যখন 18 কথা উপকরণের কথা বলি তখন যন্ত্রপাতি এবং যন্ত্রাংশের কথা বলা হয়েছে স্যার। এটা তো স্যার আমরা 4.3 তে ডিক্লেয়ার করব না, তাই না? এটা তো ম্যাটেরিয়ালস না। জি, র ম্যাটেরিয়াল, মেশিনারিজ এবং যন্ত্রাংশ। এটা 18 2 এর ক তে বলা আছে, সরি 2 এর 18 ক তে বলা আছে, আপনি ওটা পাবেন। হ্যাঁ স্যার, এটা কি আমি 4.3 তে আনবো? অবশ্যই দেখাতে হবে, না দেখালে আপনি নিতে পারবেন না। তার মানে স্যার আমি যখন প্রথমবার উপকরণ দেখাবো তখন 4.3 তে নিয়ে আসবো এটা, কিন্তু যখন আমার এই মেশিনারির এটা কনজাম্পশনটা হয়ে যাবে তখন আমি আবার ডিক্লারেশন দিব, এরকম বিষয়টা? নো, আপনার কথাটা কি? আপনি 2 এর 18 ক নিশ্চয়ই স্যার বলেছে, তারপরেও আমি আপনাদেরকে বলি, এই জায়গাটা মনে হয় আমরা কোনো কারণে মিস করে যাচ্ছি বারবার। সেটা বলেছে কি? বলেছে যে আপনার কাঁচামাল, ল্যাবরেটরি রিয়াজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরি, জ্বালানি হিসাবে ব্যবহৃত যে কোনো পদার্থ, মূরক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। ঠিক আছে? জি স্যার। অর্থাৎ এখানে যে জিনিসটা ইন্ডিকেট করেছে, অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের একটু বুঝে নিতে হবে, সরাসরি একদম প্রোডাকশনের সাথে যেটা রিলেটেড সেটাকে ইন্ডিকেট করেছে। এটা বুঝার কি কোনো বুঝতে অসুবিধা আছে আমাদের? না স্যার। এরপরে গিয়ে অফিস ইকুইপমেন্ট, কিন্তু অফিস, এটাকে কিন্তু তারা ঠিকই ওইখান থেকে ইনপুট থেকে আউট করে দিয়েছে। কারণ অফিস ইকুইপমেন্ট যখনই ইনপুট করা হবে তখন কিন্তু ফ্যাক্টরিতে অফিস ইকুইপমেন্ট আছে, হেড অফিসে অফিস ইকুইপমেন্ট আছে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি করবে। যেহেতু এই কনফিউশন তৈরি করবে, এটা বাদ। এবার কি ক্লিয়ার? জি স্যার। জি জি, আশা করি। তাহলে মেশিনারি এক্সপেন্স তো হিউজ হয়। আমি যখন প্রথমে আনো মেশিনারি হিউজ হয়, তখন আমি কি সম্পূর্ণ অ্যামাউন্টটা কি এখানে নিয়ে আসবো কিভাবে তাহলে স্যার? ইকুইভ্যালেন্ট করে ভাগ করে নিয়ে আসবো একটা? আপনি ধরুন মেশিনারির যে ভিএটিটা আপনি পরিশোধ করেছেন, আপনি এখন বলতে চাচ্ছেন যে পার ইউনিটে এটা কিভাবে আমরা কি করব, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, পার ইউনিটে করতে গেলে আপনি আলটিমেটলি কি করবেন? পার ইউনিটে এটার হিসাব করবেন, হিসাব করে ওই মেশিনারি দিয়ে আপনি কয় লাখ পিস বানাবেন সেই হিসাব করবেন, হিসাব করে এক ইউনিটের জন্য আপনি ওখানে দিয়ে দিবেন। এটা এমন কোনো কঠিন কাজ না। এক্সেলের জমানায় যখন আমাকে তো স্যার মানে ওই কর্মেত এবং পরবর্তী স্যার কর্মেতের মধ্যে এটা কনজাম্পশন করার কথা বলা হয়েছে, তাহলে স্যার কিভাবে মিলাবো বিষয়টা? আপনি যখনই ইম্পোর্ট করে মেশিনারিজটা নিয়ে আসবেন তখনই আপনি নিয়ে নেবেন। সম্পূর্ণ অ্যামাউন্টটা স্যার? হ্যাঁ, এখানে পার্সিয়ালি নেওয়ার কোনো সুযোগ নাই। যখনই আপনি বিল অফ এন্ট্রি, কোনো বিল অফ এন্ট্রির এগেইনস্টে আপনি যখন ইনপুট ট্যাক্স ক্রেডিট নেবেন, সম্পূর্ণ বিল অফ এন্ট্রির সম্পূর্ণ ফিগারটাই নেবেন, পার্সিয়াল নেওয়ার কোনো সুযোগ নাই। ধরুন আপনার বিল অফ এন্ট্রি নাম্বার হচ্ছে 12,546, ওইখানে যদি ভিএটির পরিমাণ থাকে 3,800 টাকা, 3,800 টাকাই আপনি নিয়ে নেবেন। তাহলে 4.3 এর সঙ্গে যে আপনি লিংকটা দেখালেন যে আপনি যেমন এই যে 4.3 তে আপনার মেশিনারি ইকুইপমেন্ট এটা উল্লেখ থাকলেই হবে। আপনি কতটুকু ইনপুট দেখাবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে।
পার ইউনিটের জন্য আপনি কতটুকু দেখাবেন, বাট আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা নিয়ে নেবেন আপনার যে কোনো এক পিরিয়ডে, 4 কর মেয়াদের যে কোনো এক মেয়াদে। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন করবেন কে? স্যার 6.1 এবং 6.2 কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা রাখতে হবে? হ্যালো, জি বলেন। স্যার বলছিলাম 6.1, হ্যাঁ স্যার 6.1 এবং 6.2 কি আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা রাখতে? অবশ্যই। আর কি আছে? আর কে আছেন? কি প্রশ্ন করতে চান? স্যার আমি আবারও মিস করছি স্যার। জি বলেন। স্যার ওইটাই, ওই 6.1 এবং 2 কি আলাদা আলাদা রাখতে হবে কিনা আলাদা আলাদা প্রোডাক্ট? একদম আলাদা আলাদা, ম্যাটেরিয়াল ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ। থ্যাংক ইউ স্যার। আলাদা আলাদা বলতে বই তো আর আলাদা রাখবেন না, পেজ আলাদা রাখবেন। স্যার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সে প্রথমেই যখন অপারেশনে যাচ্ছে তখন হিউজ পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতেছে, মেশিনারিজ আপনার ইত্যাদি স্ট্রাকচারের ক্ষেত্রে, মেশিনারিজ ক্রয়ের ক্ষেত্রে। এখন যখন সে অপারেশন আসলো তখন কি স্যার সেই রিবেটটা কি সে পার ইউনিটে ক্যালকুলেশন করে আমার 4.3 তে পার, স্যার বলবেন কি? ও দেখায় দিবে আপনি ও যখন মেশিনারিজ ইম্পোর্ট করেছে যেই কর্মীয়াদের সাথে রিলেটেড, ওই কর্মীয়াদের সে রিডিউসিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিবে, এরপরে ক্যারি ফরওয়ার্ড করবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আর কার কি প্রশ্ন আছে বলেন? আর একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি বলেন। স্যার রেফাউল স্যার যদিও পড়াইছিলেন স্যার এই যে ইউনিট রেজিস্ট্রেশন আর সেন্ট্রাল রেজিস্ট্রেশন। জি স্যার ওই যে এখানে স্যার লিখেছিলেন যে এই যে আপনার ইয়াতে শীটে স্যার ওই যে ওই সিমিলার গুডস, আইডেন্টিক্যাল এন্ড সিমিলার প্লাস হলো গুডস, আইডেন্টিক্যাল প্রোডাক্ট, আর হচ্ছে সেন্ট্রালি আপনার বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে, সেন্ট্রালি হিসাবপত্র রাখতে হবে। এই 4টা কন্ডিশন ফুলফিল করলে তবেই সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। বলেন। স্যার বলছিলেন যে যদি এরকম ডিফারেন্ট কিন্তু তারপর সাথে যদি সেন্ট্রালি বুক কিপিং হয় তখনও সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। হ্যাঁ পারবে। যেমন ধরুন একটা কোম্পানি ও ধরেন আপনার ক্রাউন সিমেন্ট বিক্রি করে, শাহ সিমেন্ট বিক্রি করে, আকিস সিমেন্ট বিক্রি করে, সে সেন্ট্রালি রেজিস্ট্রেশন করতে পারবে। একটা লোক একটা দোকানদার সে কোকা কোলা বিক্রি করে, স্প্রাইট বিক্রি করে, ফান্টা বিক্রি করে, তাই না? জি স্যার। পারবে। এগুলি নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। স্যার এরকম যদি হয় যে টিভিও বানায় আর মোবাইলও বানায় তখন কি সেন্ট্রাল নিতে পারবে? These are not similar product, this is identical product only, সে পারবে না। দুইটা দুই জিনিস, দুইটার জন্য দুই রকমের পদ্ধতি। স্যার আরএফএল এর যে বেস্ট বাই, যে আমার সবগুলো যদি ঢুকে যাই তখন দেখা যায় অনেকগুলো প্রোডাক্ট আছে তার। এখন সে কি তার কি সেন্ট্রাল দরকার নাকি ইউনিট দরকার স্যার? সে সেন্ট্রাল করলেই ভালো হবে, সে ইউনিট করলে কুলাইতে পারবে না, কারণ তার ইন্টার দোকান। এই জন্যই 6.5 বলে একটা ফর্ম আছে। কি আছে? ইন্টার ট্রান্সফার। হ্যাঁ, কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তরের জন্য চালানপত্র। কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের, কারণ এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে, যেমন ধরুন আরং সেন্ট্রালি রেজিস্ট্রেশন নিল, এক শপ থেকে আরেক শপে সে যখন পণ্য স্থানান্তর করতেছে তখন সে 6.5 দিয়ে স্থানান্তর করতেছে। সেই ক্ষেত্রে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দোকান থেকে আরেক দোকানে পণ্য স্থানান্তরের ক্ষেত্রে ভ্যাট পরিশোধের কোনো প্রয়োজন আসছে না। কিন্তু এগুলি যদি ইউনিট রেজিস্ট্রেশন হতো তাহলে প্রত্যেকটা চালানের ক্ষেত্রে তাকে এই দোকান থেকে ওই দোকানে যাওয়ার সময় তাকে ভ্যাট দিয়ে নিয়ে যেতে হতো। এই অসুবিধাটুকুকে সুবিধাজনক করার জন্যই সেন্ট্রাল রেজিস্ট্রেশন। নাও ক্লিয়ার? জি স্যার। এমন হয় যেমন ধরুন একজন লোক মগবাজারে গিয়ে টাকা পরিশোধ করেছে, পরিশোধ করার পর দেখা গেল যে মগবাজারে তার সাইজটা নাই, তখন সে রিসিপ্টটা নিয়ে বনানী আরঙ্গে গেলে তাকে পাঞ্জাবি দেওয়া হবে কি হবে না?
জি স্যার, দেওয়া হবে স্যার। হবে স্যার। আরেকটা পদ্ধতি হতে পারে, যেমন ধরুন ওই কাস্টমারকে বললো যে স্যার আপনার সাইজটা তো এখন আমাদের তেজগাঁ ব্রাঞ্চে নাই, আপনাকে আমরা বনানী ব্রাঞ্চ থেকে এনে দিচ্ছি, আপনি কি 1 ঘন্টা অপেক্ষা করবেন? বলে ইয়েস, অপেক্ষা করব। তখন বনানীতে ফোন করে দিল, বনানী থেকে পাঞ্জাবিটা নিয়ে আসলো তেজগাঁ ব্রাঞ্চে, তেজগাঁ ব্রাঞ্চ থেকে ডেলিভারি দিল। বনানী ব্রাঞ্চের জন্য কি এটা সেল? না স্যার। কার জন্য সেল? না স্যার, তেজগাঁর সেল। তেজগাঁর সেল। বনানীতে স্টক আছে, স্টক কার কমেছে? পুরো কোম্পানি কমেছে স্যার। হ্যাঁ, আলটিমেটলি স্টক কমেছে বনানী থেকে, টাকা ঢুকেছে কার কাছে? সেন্ট্রাল রেজিস্ট্রেশন না হলে এটা মিলাইতে পারবে? হ্যাঁ স্যার। না স্যার। এটার জন্যই সেন্ট্রাল রেজিস্ট্রেশন দরকার। এবার কি সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা ক্লিয়ার হলো কিনা? জি স্যার। থ্যাংক ইউ। আর কি প্রশ্ন আছে? স্যার যেহেতু স্যার এই ব্যাটের কোনো ফাংশন নাই স্যার, এক সেন্টার থেকে আরেক সেন্টারের স্যার প্রোডাক্ট ট্রান্সফার করার জন্য, সেক্ষেত্রে স্যার মূসক 4.3 এর তো কোনো প্রয়োজন নাই, তাই না স্যার? না 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 না, তখন 4.3 এর সাথে 6.5 এর কোনো সম্পর্ক নাই। 4.3 আপনাকে দিতেই হবে, 4.3 আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে একটা জিনিস। আর ইন্টার ট্রান্সফার হচ্ছে 6.5, এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারের জন্য। আরো একটা জিনিস, আরেকটা পদ্ধতির কথা আপনাদেরকে বলি, সেটা বললে আরেকটু ক্লিয়ার হবেন। এটা তো গেল আরং দিয়ে বুঝালাম, প্রাণ দিয়ে বুঝাইলাম বা ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে ধরুন আপনার একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, সে তার যে প্রোডাকশন ক্যাপাসিটি তার চেয়ে বেশি তার অর্ডার আছে, সে অন্য একটা প্রতিষ্ঠানের র মেটেরিয়াল পাঠিয়ে ফিনিশ প্রোডাক্ট বানাইয়া নিয়ে আসে। এরকম এরকম ঘটনা কি শুনেছেন কখনো? জি স্যার, হতে পারে স্যার। চুক্তিভিত্তিক উৎপাদন, এটার নাম কি? চুক্তিভিত্তিক স্যার। চুক্তিভিত্তিক। স্যার আমরা এটাকে কি স্যার টুল ম্যানুফ্যাকচারিং বলা হয় না স্যার? টুল ম্যানুফ্যাকচারিং বলা হয়। আর ভ্যাটের ভাষায় এটা হচ্ছে চুক্তিভিত্তিক উৎপাদন। ওকে স্যার। আচ্ছা, টোল ম্যানুফ্যাকচারিং বলি। ও আরেকটা শব্দ আছে, ওএমএস বাই টাইপের কোন একটা শব্দ আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি হচ্ছে আপনার, সে ই করে নিয়ে আসলো। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কার? মিস্টার এক্স এর। তৈরি করেছে কে? মিস্টার ওয়াই। ভ্যাট কে পরিশোধ করবে? এক্স এর। মিস্টার এক্স। ওয়াই যদি ভ্যাট পরিশোধ করে, ওয়াই আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে কোথা থেকে? ওর তো প্রকিউরমেন্ট নাই। ওর কি প্রকিউরমেন্ট আছে? না স্যার। ওর যেহেতু পারচেজ নাই, ও কিন্তু র মেটেরিয়ালটা পেয়েছে। ধরুন একটা শার্ট বানাতে 2 গজ কাপড় লাগে, হাফ গজ বক্রম লাগে, 6টা বোতাম লাগে, তারপরে 1 ববিন সুতা লাগে। এই জিনিসগুলো পাঠিয়ে দিল কোনো একটা দর্জির কাছে। দর্জি জাস্ট কেটে কুটে অথবা কেটেও দিল মিস্টার এক্স। ওই যে ওয়াই খালি সেলাই করে শার্টটা তৈরি করে পাঠিয়ে দিল। এরকম কি ঘটনা ঘটে? হ্যাঁ, এখন ভ্যাটটা কে পরিশোধ করবে? এক্স স্যার। এক্স এর প্রকিউরমেন্টটা কার? এক্স এর। ওয়াই যদি ভ্যাট পরিশোধ করতে চায়, ও ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে? না স্যার। পাবে না স্যার। এই পদ্ধতিটার জন্য চুক্তিভিত্তিক উৎপাদন বলে একটা জায়গা রেখেছে। সেই জায়গাটার মাধ্যমে এইখানে যখন মালামালটা এই প্রিন্সিপাল থেকে সাবকন্ট্রাক্টর অথবা চুক্তিভিত্তিক উৎপাদনকারীর কাছে যায়, তখন এখানে 6.4 নামে একটা মূসক আছে, সেই মূসকটা ব্যবহার করা হয়, যেটার উপরে আপনাকে ভ্যাট পরিশোধ করার প্রয়োজন হয় না। এবার কি দুইটা জিনিস পরিষ্কার হলো স্যার? স্যার এটার সাথে কোনো আবার 6.3 কোনো লিংক আছে না স্যার? না, 6.3 না দেওয়ার জন্যই 6.4 এবং 6.5। এবার কি ক্লিয়ার? জি স্যার। 6.3 মানে হচ্ছে আইদার আপনি ভ্যাট পরিশোধ করবেন, অথবা আপনি জিরো রেটেড, অথবা আপনি এক্সেম্পটেড। কয়টা শব্দ বলেছি? তিনটা। কি কি? জিরো রেটেড, এক্সেম্পটেড, আর আপনার উপরে ভ্যাট প্রযোজ্য আছে। ভ্যাট প্রযোজ্য আছে, সেটা হতে পারে 15%, হতে পারে 2%, হতে পারে 15%, হইতে পারে 2%। ক্লিয়ার? জি স্যার। তার মানে আপনার উপরে ভ্যাট অ্যাপ্লিকেবল হইতে পারে পার সিম 200 টাকা। আছে এরকম জিনিস? আছে স্যার। হ্যাঁ, জি স্যার।
পার মেট্রিক টন 1200 টাকা, এরকম নাম শুনেছি আমরা। জি স্যার, থার্ড শিডিউল থার্ড শিডিউল মানে রিডিউস রেট, আর একটা হচ্ছে ফিক্সড রেট। রিডিউস রেট আর ফিক্সড রেট। ফিক্সড রেট কোনগুলো? সেগুলো হচ্ছে 1200 টাকা, পার সিম 200 টাকা, পার মেট্রিক টন 1200 টাকা, পার ইটার জন্য এত টাকা, এরকম আমরা শুনেছি তো। জি স্যার। এগুলি হচ্ছে ফিক্সড রেট। আর রিডিউস রেট 5%, 7.5%, 10%, 2% তেলের জন্য, 2.4% ওষুধের জন্য, নাম শুনেছি এগুলির। জি স্যার। 15% আদর্শ রেট, সেকশন 15 নাম শুনেছি। জি। তাহলে আপনার জন্য রেটেড কি? রেটেড হচ্ছে আইদার আপনার উপরে 2 থেকে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 15% অ্যাপ্লিকেবল, রাইট? ইয়েস। আপনি যদি 21 ধারার লোক হন তাহলে আপনার জন্য জিরো রেট, রাইট? জি। আপনি যদি এসআরও দ্বারা এক্সাম্পটেড হন তাহলে এক্সাম্পটেড, রাইট? ইয়েস স্যার। এই 3 ধরনের জন্য যদি রেট উল্লেখ থাকে, অর্থাৎ আপনি যদি রেটেড হন তাহলে আপনি ভ্যাট উল্লেখ করবেন, ভ্যাট পরিশোধ করবেন, পেবল করবেন। ক্লিয়ার? জি স্যার। আপনি যদি এক্সাম্পটেড হন তাহলে আপনি আপনার 6.3 তে মূল্য লিখে একটা সিল মেরে দিবেন যে এসআরও নম্বর 240 দ্বারা, এসআরও নম্বর 149 দ্বারা, এসআরও নম্বর 144 ধারা অনুযায়ী 44 ধারা মতে এক্সাম্পটেড অব্যাহতি প্রাপ্ত পণ্য। কি পণ্য? অব্যাহতি প্রাপ্ত পণ্য। সিল মেরে দিলেন। যখন কোনো ভ্যাট অফিসার দেখলো যে আপনি লবণ সরবরাহ করতেছেন, লবণ মানে সর্ব অবস্থায় লবণের উপরে কোনো ভ্যাট নাই, আছে? আপনি ঢাকা ইপিজেড থেকে পণ্য চিটাগং পোর্টে পাঠাচ্ছেন, আপনি একটা 6.3 দিয়ে দিয়েছেন, গাড়ির সাথে সিল মেরে দিয়েছেন 100% রপ্তানি পণ্য, 100% রপ্তানি পণ্য, সেকশন 21 ধারা অনুযায়ী শূন্য হার। ভ্যাট অফিসার দেখলো, আপনাকে কোনো প্রশ্ন করবে না স্যার। এবার কি ক্লিয়ার? 6.3 স্যার। এর বাইরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে চুক্তিভিত্তিক উৎপাদন, 6.4 দিয়ে আপনি আদান প্রদান করবেন পণ্য, আরেকটা হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন, কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানে পণ্য স্থানান্তরের জন্য 6.5 ব্যবহার করবেন। এবার কি 6.3, 6.4, 6.5 ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? চোখের সামনে কি এখন দেখা যাচ্ছে 6.3, 6.4, 6.5? জি স্যার। দেখা যাচ্ছে? ওকে, ভেরি গুড। আপনাদের যত সহজ হবে তত আমাদের কাছে মনে হবে যে ইয়েস, আমরা যে আপনাদেরকে এতগুলো কথা বলছি, কথাগুলো কাজে লাগছে। হুম, 6.3 এতক্ষণ যা বলেছি, কি বলেছি? 6.3 বলছি? জি জি। 6.3 হচ্ছে এরকমের একটা ফরম্যাট, এটা অবশ্যই আপনার বইতে আছে, এটা নিয়ে কোনো কথা হবে না। বাকি সব কথা কিন্তু বলে ফেলছি, বলছি কিনা? জি স্যার। এটাতে যদি আপনি রেটেড হন 2% থেকে 15% পর্যন্ত, তাহলে আপনি এই যে এখানে দেখুন, মূল্য সংযোজন করের হার 9 নম্বর কলম, দেখেছেন? দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। জি স্যার। এই যে দেখেন 15% লেখা, রাইট? জি। আর যদি এটা রেটেড না হয়ে 200 টাকার সিম হইতো, তাহলে আমরা এখানে লিখতাম, কি লিখতাম? 200 টাকা। 200 টাকা লিখতাম। আর তখন এখানে একক মূল্যটা লিখতাম যে সিমের দাম হচ্ছে 60 টাকা। ক্লিয়ার? আর এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে আইদার লিখবো 21 ধারা অনুযায়ী শূন্য হার বিশিষ্ট পণ্য, অথবা লিখবো এসআরও নম্বর অমুক অনুযায়ী
ক্ষতিপ্রাপ্ত। পণ্য। ক্লিয়ার? Yes, sir. ওকে, আশা করি 6.3, 6.4 and 6.5 এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, নাকি আরো আছে? No, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি আছে? আর তো কিছু দেখছি না আলাপ করার মতো, সবই তো আলাপ করে ফেললাম, নাকি আরো কিছু আছে আলাপ করার? আপনাদের কোনো প্রশ্ন আছে? কি আছে বলেন। স্যার একটা প্রশ্ন করতাম। জি জি বলেন, আপনাদের প্রশ্নের স্যার, অপেক্ষায় আছি আমি। স্যার আমি এটা ভিডিএস নিয়ে কোশ্চেন করতে যাচ্ছিলাম, ভিডিএস নিয়ে স্যার। বলেন বলেন। স্যার যদি আমি রিডিউস রেটে ভ্যাট রেট যদি রিডিউস রেট হয় অর্থাৎ 7.5 ধরলাম, তাহলে যদি আমি প্রোডাক্ট কিনতেছি তখন কি 6.3 আমাকে ইস্যু করলো। এখন আমি কি আমিও কি আবার এর উপরে কি স্যার ভিডিএস কাটবো কিনা? অবশ্যই, যদি 240 এর আওতায় হয়, 43টা পণ্য উল্লেখ করা আছে। 43টা কয়টা? 43. 43 সার্ভিস। ওই 43 সার্ভিস যদি উল্লেখ করা থাকে, ওই 43 এর মধ্যে কোনোটা যদি হয়, ইভেন যদি 15% আপনাকে 6.3 দেয়, তথাপিও অর্ডার হচ্ছে আপনি ভিডিএস করিবেন। ওইটা পাবো কোথায় 43টা স্যার প্রোডাক্ট? এটা হলো 240, এসআরও 240। থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে 6.10 টা স্যার একটু। সরি 6.10. 6.10? জি স্যার। হ্যাঁ 6.10 সেটা এর আগে তাইলে আরেকটা জিনিস কি ছিল? ভেরি গুড। 6.10 এটা হচ্ছে 6.10। এটা হচ্ছে আমরা বলি হাই ভ্যালু ট্রানজাকশন। কি ভ্যালু? হাই ভ্যালু স্যার। হাই ভ্যালু 2 লাখ টাকার উপরে যে ট্রানজাকশন গুলো আছে, এই ট্রানজাকশন গুলোর জন্য রিটার্নের সাথে আপনাকে কি করতে হবে? একটা 6.10 সাবমিট করতে হবে। কি করতে হবে? সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে। সেই 6.10 এ আপনাকে কি কি জিনিস উল্লেখ করতে হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জানি না আছে কি। না আমার কাছে এই মুহূর্তে 6.6 নাই, সরি 6.10 নাই। অন্য জায়গা থেকে আপনাদেরকে একটু দেখাই। আরে ওয়াইফাই এটা যেটা কিউআর একটা ওটা এটার উপরে ধরলে এটার উপরে স্ক্যান করবো, আর এই যেটা কি বারকোড থাকে কানেক্ট হয়ে যাবে।
না 6.10টা আমার কাছে নাই। 6.10টা থাকলে আপনাদেরকে দেখাই স্যার দিই। কিছু নাম ওগুলো স্যার অনলাইন তো দেখাতে পারেন। হ্যাঁ। স্যার এই 6.10 এ হেডলাইনে বলা আছে 2 লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয় বিক্রয় চালান পত্রের তথ্য। ক্রয় এবং বিক্রয় দুইটাই আপনাকে উল্লেখ করিতে হইবে। ওটার জন্য আপনাকে ই করতে হবে, কি জানি বলে, 9.1 এর সাথে হ্যাঁ 9.1 এর সাথে 2 লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয় বিক্রয়ের চালানপত্রের তথ্য, এটা হচ্ছে বিধি 42 এর উল্লেখ করে তারা সেখানে ই করেছে, আপনার রিকোয়ারমেন্ট আছে, এটা অবশ্যই সাবমিট করতে হবে। এটাকে আমরা হাই ভ্যালু ই বলি, পারচেজ এন্ড সেলস ট্রানজাকশন। ইয়েস, এটা হলো 6.10। এটা অবশ্যই এটার একই ফর্মের মধ্যে দুইটা অংশ নাম্বার ক এটা হচ্ছে ক্রয়ের হিসাব, অংশ নাম্বার খ এটা হচ্ছে বিক্রয়ের হিসাব। একই ফর্মে আপনাকে উল্লেখ করে আমরা যিনি অথরাইজড পারসন ভ্যাট রিটার্ন যিনি সাবমিট করছেন উনি সিগনেচার করে এই ফর্মটা জমা দিতে হবে। এখানে যেই ক্রয়গুলো করেছেন, চালানপত্র, ইস্যুর তারিখ, মূল্য, বিক্রেতার নাম, ঠিকানা, বিআইএন। এইখানে একটা জিনিস একটু বলে রাখি, রুল 40 তে চালান যেখানে উল্লেখ করা আছে সেখানে বলা আছে 25,000 টাকার বেশি যদি আপনি চালান ইস্যু করেন, অবশ্যই বিক্রেতার নাম, বিক্রেতার অ্যাড্রেস এবং বিআইএন উল্লেখ করিতে হইবে। জি স্যার। কি উল্লেখ করতে হবে? বিক্রেতার নাম, বিক্রেতার বিআইএন আর অ্যাড্রেস, এই তিনটা জিনিস উল্লেখ করতে হবে। এই যে 6.10 সেখানেও এক্স্যাক্টলি এই তিনটা জিনিসই উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। আপনার চালান নম্বর, অর্থাৎ আপনি 2 লাখ টাকার বেশি কয়টা চালান করেছেন, মনে করেন এই মাসে আপনি চালান করেছেন 200, ওর মধ্যে 2 লাখ টাকার বেশি চালান আছে ধরেন 5টা বা 7টা বা 10টা, ওই 10টা চালান নাম্বার সহ আপনি উল্লেখ করবেন, উল্লেখ করে তার তারিখ লিখবেন, মূল্যমানটা লিখবেন, বিক্রেতার নাম, বিক্রেতার ঠিকানা এবং বিক্রেতার বিআইএন উল্লেখ করে আপনি 9.1 এর সাথে সাবমিট করবেন। এটা হলো ক্রয়ের ব্যাপার। আর হলো বিক্রয়েরও সেম ইস্যু, সেম। আপনি যাদের কাছে বিক্রি করছেন 2 লাখ টাকার বেশি, তাদের কোন চালানের মাধ্যমে বিক্রি করছেন, কত টাকা মূল্যমানের বিক্রি করছেন, এবং ওই যে যারা আপনার ক্রেতা তাদের নাম, ঠিকানা এবং বিআইএন আপনি তাহলে স্যার আলটিমেটলি 9.1 এর আউটপুট ট্যাক্স এবং ইনপুটের বিষয় দুইটাই চলে আসলো এখানে। হ্যাঁ, এখানে পুরোটা আসবে না, কিন্তু 2 লাখ টাকার বেশিটা আসবে, কারণ ওই 9.1 এর আউটপুট ট্যাক্স এবং ক্রেডিট আলটিমেটলি 4, 5 এবং 14, 15 এই দুইটা সাব ফর্ম, দুইটা ইম্পোর্ট এবং লোকাল। ভাই সাইডটা বন্ধ করেন, উনি মিউট করে নিতে পারে না? ভাই একেবারে অশিক্ষিতের মতো ব্যবহার, কি কাজ করবার। মিজানুর রহমান কথা বলতেছে। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, এবার আমরা 9.1টা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেটা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, যে 2 লক্ষ টাকার অধিক মূল্যের আমরা সরবরাহ দেখাবো, এখানে 2 লক্ষ টাকার অধিক, এটা কি স্যার ভ্যাট সহ মূল্য নাকি ভ্যাট ছাড়া মূল্য? 2 লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয় বিক্রয় চালানপত্রের তথ্য। কোথাও ভ্যাটের কথাও বলা নাই, কোথাও মূল্যের কথাও বলা নাই। এখন প্রশ্ন হচ্ছে চালানপত্র। এই চালানপত্র যদি বলি তাহলে এখানে ট্যাক্স ইনভয়েস শব্দটা, চালানপত্রের ইংরেজি হচ্ছে ট্যাক্স ইনভয়েস। বুঝাইতে পারলাম কথাটা স্যার? জি স্যার। এর বাইরের ব্যাখ্যা আমরা যে ট্রেনিং এখন নিচ্ছি বা নিয়েছি, এরপরে যদি ব্যাখ্যা দেই, এইটা মনে হয় আমাদের নিজেদের আন্ডার এস্টিমেট করা হবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার 6.2.1 এর কি ওটা রেকর্ড রাখতে হবে, আবার এটা এক্সট্রা 6.10 ও দিতে হবে? জি, এরকম যদি ট্রেডার হয়। জি, কারণ কর চালানপত্র এটা যখন আমরা বলছি এটা ট্যাক্স ইনভয়েস, এটার ইংরেজিটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস।
আমি কি বুঝাতে পারলাম স্যার? স্যার একটু ক্লিয়ার হলে ভালো তো। আর কোনো ক্লিয়ার হওয়ার সুযোগ নাই। এটা ডেফিনিশনটা পড়বেন। ডেফিনিশনে বলা আছে কর চালানপত্র মানে হচ্ছে ট্যাক্স ইনভয়েস। আর এখানে বলা আছে 2 লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয় বিক্রয়ের চালানপত্র। যদি মনে করেন শুধু ভ্যাট অ্যামাউন্ট, যদি মনে করেন একদম চালানপত্র, যেটা সুবিধা হয় ওইটা দিয়ে চালায় দিবেন, কোনো অসুবিধা নাই। স্যার বলেন। ভিডিএস স্যার ওই যে রিডিউস রেটে স্যার ভিডিএস রেট নিয়ে স্যার ওই কোশ্চেনটা একটু আরেকটু যদি একটু বলতেন স্যার। বলেন কি প্রশ্নটা কি সেটা বলেন। জি স্যার, আমার যদি এরকম রিডিউস রেটে যদি ভ্যাট কাটার কথা থাকে, বাট আমাকে যদি সাপ্লায়ার মানে আই মিন যদি প্রকিউরমেন্ট প্রোভাইডার যদি স্যার আমাকে 15% স্যার চালান দিয়ে থাকে স্যার, হ্যাঁ 6.3 যদি আমাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে স্যার ওই 43টা সার্ভিসের মধ্যে হলে কি স্যার আমি ডিডাকশন করব কিনা স্যার? ইয়েস 240 বলতেছে আপনি কাটিবেন। তার মানে স্যার আমি 7.5%ই কাটবো আর কি স্যার? নো, আপনি 15 সে যে কয় পার্সেন্ট চালান দিয়েছে সেই কয় পার্সেন্ট কাটবেন। স্যার 15% চালান দিয়েছে আমাকে, 15% কাটবেন। আপনি 7.5%ও কাটতে পারেন। যদি সে কিছু না দিয়ে থাকে তাহলে আপনি পুরো 15% কাটতে পারেন। যদি মনে করেন আপনি প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসাবে 7.5% কাটবেন, 7.5% কাটবেন। কারণটা কি এখানে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, কনফিউজড হবেন না। জি স্যার। সেটা হচ্ছে আপনি যত পার্সেন্ট কাটবেন তত পার্সেন্ট আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, ও সেটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবে। কথা কি বুঝাতে পারলাম কিনা স্যার? জি স্যার, জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে সে কোন ক্যাটাগরিতে পড়তেছে। যদি সে প্রকিউরমেন্ট প্রোভাইডার হয় তাহলে সে প্রকিউরমেন্ট প্রোভাইডারের রেট হচ্ছে 7.5%। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি, এখানে আবার 240 যখন এখানে উল্লেখ করা হয়েছে এবং 240-এ প্রকিউরমেন্ট প্রোভাইডারের জন্য কিছু বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উৎপাদনকারী ব্যতীত অন্য কেউ টেন্ডার, চুক্তিপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে যদি কোনো ডিডাক্টিং অথরিটির কাছে কোনো সরবরাহ প্রদান করেন, তাহলে সে যদি ট্রেডার হিসেবে রেজিস্টার্ডও হয়, সে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে গণ্য হবে। সুতরাং এই শুধু স্যার উৎপাদনকারী ব্যতীত স্যার, তাই তো? উৎপাদনকারী ব্যতীত বাকি সবাই যদি ডিডাক্টিং অথরিটির কাছে কোনো সরবরাহ করে, সে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিটেড হবে। তাহলে স্যার সেক্ষেত্রে 7.5% কাটাই স্যার যৌক্তিক। ইয়েস। স্যার এটা কি ওই সার্কুলারে স্যার যেটা বলা আছে স্যার 240 স্যার? জি, থ্যাংক ইউ স্যার। আর স্যার ওই 15% যদি স্যার যদি এই 43 সার্ভিসের বাইরে হয় স্যার, সেক্ষেত্রে তো আমার 15%-এর কোনো চালান দিলে 6.3 দিলে তো স্যার আমার কাটার কোনো অধিকার নেই। স্যার তাহলে তো এই কথাটা আবার রিপিট করতে হচ্ছে। টেন্ডার, চুক্তিপত্র, কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে নিম্নের ছকে বর্ণিত কলাম 2-এ বর্ণিত সেবার কোডের বিপরীতে কলাম 3-এর সবার 4 নম্বরে বর্ণিত হারে আবশ্যিকভাবে উৎসে কর্তনকারী সত্তা উৎসে কর্তন করিতে হইবে। বাংলা কি বুঝাইতে পারলাম স্যার? জি স্যার। 15% বলছে আইনের 3য় তফসিলের 15%-এর হ্রাসকৃত হারে সুনির্দিষ্ট হারে উল্লিখিত পণ্য সমূহের সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী উৎসে কর্তনকারী সত্তা উৎসে কর্তন করিবে। যদি 15% আপনি পান, আপনি পণ্যের ক্ষেত্রে 15% পান, আপনি 15% পাইলে আর কোনো কাটাকাটির ঝামেলা করতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর 15% ছাড়া অন্য কোনো রেট যদি হয় আপনি অবশ্যই কাটবেন। আর এই 43টার ব্যাপারে বলা হয়েছে যে 15% রেটও যদি হয়, এখানে দেখবেন অনেকগুলো 15% আছে, এসি হোটেল, তারপরে বিজ্ঞাপনী সংস্থা, সম্প্রচার কেন্দ্র। জি স্যার। বিজ্ঞাপনী সংস্থা এবং সম্প্রচারের জন্য আরো কঠিন শর্ত, সেটা হচ্ছে শুধু 6.3 বা 15% নয়, 6.3 সার্টিফাই করাইয়া দিতে হয়। এটা নিশ্চয়ই 240 সার্কুলার যখন পড়াইছে তখন আপনাদেরকে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছে। স্যার এই জায়গাটা স্যার আরেকটু যদি একটু বলতেন স্যার, যে 6.3টা স্যার যেটা আমাদেরকে দিচ্ছে স্যার, সেক্ষেত্রে আমরা এটার মানে ভ্যালিডেশনটা কিভাবে প্রুভ করব স্যার, যে অ্যাকচুয়ালি এই 6.3টা ওরা যেটা দিয়েছে এটা প্রুভ করতে হবে না। এই 43টা সার্ভিসের বেলায় 6.3 থাকুক বা না থাকুক, এই 43টা সার্ভিসের বেলায় ডিডাক্টিং অথরিটি হিসাবে আপনি কর্তন করবেন। স্যার
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। আরো এখন প্রশ্ন? হ্যাঁ স্যার, যদি যিনি ডিডাক্টিং অথরিটি হিসেবে তো আমি কাটবো, কিন্তু সে যদি ওই চালানটা আমাকে দেয় তাহলে কি আমি কাটতে পারি? অর্থাৎ তাহলেও কাটবেন, ট্যাক্স জমা দেওয়া চালান, মানে ভ্যাট জমা দেওয়া চালান, তাও কাটবেন। তাও কারণ এখানে স্যার বলছে আরেকটা কথা হচ্ছে এই হ্যাঁ স্যার। 43টার বেলায় কোনো রকমের সমীহ করা যাবে না। স্যার আরেকটা কথা, ইএফটি থেকে যদি চালান জেনারেট হয় তাহলে আমাদের কি কর্তব্য? ইএফটি যেখান থেকে মেশিন চান, থেকে যে ইএফটি, হ্যাঁ তারপরে ইসিআর, এফপিএস, যা কিছু আছে, যত রকমের device আছে, যে কোনো ডিভাইস থেকেই হোক না কেন, এই 43টা সার্ভিসের বেলায় বাধ্যতামূলক ভাবে আপনাকে ডিডাক্ট করতে হবে। স্যার একটা কোয়েশ্চেন আছে, জি বলেন। উইথ হোল্ডিং ব্যাট আর কি বিডিএস একই? একই জিনিস। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার যদি 100 টাকা বিল হয় এবং 60 টাকা ভ্যাট হয়, তাহলে আমি ওইখানে কত টাকার উপরে ভ্যাট কাটবো? 43টা সার্ভিস হলে 43টা সার্ভিস টোটাল ইনভয়েস কত বলেন? 160 টাকা। 160 টাকা হইলে আপনি বিল কাটবেন 160 টাকার উপরেই। 43টা সার্ভিসের ক্ষেত্রে। হ্যাঁ। কিভাবে? 160 ভাগ 160 মাল্টিপ্লাইড বাই 7, ওই দেখবেন আলটিমেটলি কনসিডারেশন হবে 100 আর ভ্যাট হবে 60 টাকা। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আগে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাইতাম তখন প্রাইস ট্যাগের ভিতরে দেখা যাইতো যে 5% ভ্যালু অ্যাড। এখনকার প্রোডাক্ট ট্যাগের ভিতরে সবকিছু ইনক্লুসিভ থাকে, অর্থাৎ ভ্যাট হাইড করা থাকে বা দেখায় না। এটা কি নতুন লয়ের কারণে কি এই জিনিসটা হয়েছে স্যার? এটা নতুন লয়ের কারণে না, এটা ওই যে ইনক্লুসিভ প্রাইস, তো এগুলি অনেকটা চালাকি আর কি। আমাদের মতো লোকজন তাদেরকে বুদ্ধি দিছে, বলছে যে আপনি প্রাইস ট্যাগে লিখে রাখবেন 100 টাকা প্লাস ভ্যাট, 230 টাকা প্লাস ভ্যাট, এরকম লেখা থাকে, রাইট? জি স্যার। জি, আইন অনুযায়ী এটা হওয়ার কথা ছিল। আইন অনুযায়ী এটা হওয়ার কথা ছিল যে 230 টাকা ভাগ 115, যেহেতু আপনার ট্যাক্স ফ্র্যাকশন, ভ্যাট ফ্র্যাকশন বলে একটা শব্দ আছে, আপনারা যখন কি করেছেন, এই কি জানি আপনার ডেফিনিশন গুলি পড়েছেন, ডেফিনিশনে জি ডেফিনিশনে আপনাদেরকে খুব ভালো মতো দেখিয়েছে সেকশন 15(3). হ্যাঁ এইটা স্যার। স্যার আমি একটু অ্যাড করতে চাই স্যার। বলেন। স্যার আমি একটু আপনার অনুমতি নিয়ে স্যার একটু অ্যাড করতে চাই। বলেন, করেন। ওই যে এমআরপির বিষয় আর কি স্যার। স্যার আমি যে ডক্টর আব্দুল মান্নান শিকদার স্যারের একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম স্যার। তো এটা নিয়ে স্যার উনি একটা মানে ব্যাখ্যা দিয়েছিলেন আর কি, মানে যে ভ্যাট যে এটা ইনক্লুড থাকে আর কি। তো উনি এভাবে বলছিলেন যে আসলে যারা বিক্রেতা ওনারা আপনার হলো মূল্যের সাথে ভ্যাট মানে আলাদা করে দেখায়, মূল্য প্লাস ভ্যাট। উনি ওনার কথা হলো এটা এভাবে থাকবে না, এমআরপির মধ্যে ভ্যাটটা ইনক্লুডেড থাকবে। এটা নাকি মানে ওনার বক্তব্য হলো এরকম আর কি, যে এটা নিয়ম। এই যে যেই শব্দটা ব্যবহার করলাম শুরুতে, ইনক্লুসিভ প্রাইস, মনে আছে? জি স্যার। ইনক্লুসিভ প্রাইস, জি স্যার। এর বাইরে কোনো কথা হবে না, এর বাইরে কোনো কথা হবে না। নতুন আইনে এর বাইরে কোনো শব্দ নাই। কি প্রাইস? ইনক্লুসিভ। ইনক্লুসিভ প্রাইস, ভ্যাট ইনক্লুসিভ প্রাইস মানে হচ্ছে আপনি যেই প্রাইসটা পাবে, যেই প্রাইসটা আপনার হাতে আসবে, সেই প্রাইসটা ধরে নেবেন আপনি ইনক্লুসিভ প্রাইস। স্যার আমি ডিটারমিনেশন লিখাও থাকে, প্রোডাক্টের গায়ে লিখাও থাকে তো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা কর ভগ্নাংশটা কিভাবে নির্ণয় করবেন? এটার জন্য 15(3) এর 15% রেট বলা আছে, রাইট? জি স্যার। ওই 15(3) এর 15% কে আপনার ইতে ডেফিনিশনের সাবসেকশন 29 এ কর ভগ্নাংশের জন্য রেট ডিভাইড বাই 100 প্লাস রেট, এরকমের একটা সূত্র দেওয়া আছে, রাইট? জি স্যার। এই সূত্রটাই হচ্ছে আপনার আসল সূত্র।
এই সূত্র দিয়ে আপনারা সবকিছু বের করে ফেলবেন। স্যার আমি যদি যেহেতু প্রসঙ্গ যে আমরা প্রোডাক্ট পণ্য তো ইংরেজিতে আমরা প্রোডাক্ট বলি, আরেকটা শব্দ আছে স্যার পণ, স্যার পণ। পণ হচ্ছে কনসিডারেশন, ভ্যালু। ইয়েস স্যার। পণ হচ্ছে কনসিডারেশন, আর পণ্য হচ্ছে যেটা আমরা বিক্রি করছি সেটা। পণ Yes, হচ্ছে কনসিডারেশন, যে নগদ অর্থের বিনিময়ে আমরা যে বাজার, অর্থাৎ আপনি একটা বই সরবরাহ করেছেন, তার বিপরীতে আপনাকে 100 টাকা দেওয়া হলো, সেই 100 টাকা হচ্ছে পণ। whether it is inclusive VAT or not, এটা যদি Yes, sir. হয় 100 ভাগ 115 মাল্টিপ্লাইড বাই 15 মানে হচ্ছে ভ্যাট। আর হ্যাঁ ঠিক স্যার আছে? পণ কনসিডারেশন মানে স্যার ব্যাটা ইনক্লুডিং আছে। হ্যাঁ একদম, এটা হচ্ছে নতুন আইনের স্পিরিটটাই ছিল এরকম যে সবকিছু হবে ভ্যাট ইনক্লুসিভ। আপনি ট্যাক্সের ভগ্নাংশটা খুঁজে বের করে নেবেন। থ্যাংক ইউ স্যার। আমরা সবকিছু হয়তো একদম ক্লিয়ারলি বের করতে পারছি না নানা কারণে, এগুলো অনেক রকমের সুবিধা আছে, বাট এগুলি আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। আর একবারে তো আর সব হবে না, আর এটা তো বাংলাদেশ, সব অসম্ভবের জায়গা। সব অসম্ভব না সম্ভবের জায়গা, কি বললাম, ভুল বললাম না শুদ্ধ বললাম? সম্ভবের জায়গা। সূত্রটা যদি আরেকবার বলতেন, আমি নেটওয়ার্ক হচ্ছে আর, আর মানে হচ্ছে রেট, আর ভাগ 100 প্লাস আর। স্যার আমি পণের ব্যাপারটা একটু স্যার অ্যাড করবো কিনা স্যার? বলেন স্যার ওই যে পণের ব্যাপারটা স্যার আমি যতটুকু জানি আর কি একটু শেয়ার করতে চাচ্ছিলাম আপনার অনুমতি বলেন নিয়ে। বলেন বলেন। স্যার পণটা হলো আমরা যে প্রোডাক্টটা কিনি সেটার মূল্যের সাথে ভ্যালু এডিশন এবং ভ্যাটটা যুক্ত হয়ে স্যার যে ভ্যালুটা আসে সেটাকে স্যার পণ বলে। জি, এবং ইনক্লুডিং শুধু তাই না, এর মধ্যে যদি কোনো সার্ভিস চার্জ থাকে, তারপরে অন্য কোনো কিছু যদি থাকে, সমস্ত কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হইবে। এই হইলে হবে পণ। টোটাল কনসিডারেশন হবে স্যার। জি, কনসিডারেশন। ইংরেজিতে কনসিডারেশন, বাংলায় হচ্ছে প মূর্ধন্য ন। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার পরীক্ষায় আমাদের দেখা গেছে অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে দিছে যে ভ্যাটের এইটা থেকে তুমি ট্যাক্স ভ্যাট লাইবিলিটি ক্যালকুলেশন করো, তো অনেকগুলো এর ভিতরে ইনপুটের অনেকগুলো আইটেম দিয়ে দিছে। এখন আমি যদি সে অ্যাডভার্টাইজমেন্টটাকে আমি যদি উল্লেখ করে দেই যে হ্যাঁ আন্ডার আমি এটাকে ইনপুট আপনার 4.3 এর ভিতরে আমি এটা ইনপুট হিসেবে দেখাইছি, দেখানোর পর আমি এখন রিবেট ক্লেম করতেছি, তাহলে কি এটা আমি কি এটা ই করতে পারবো কি পারবো না স্যার? পারবেন না। অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ ভ্যালু এডিশন। জি স্যার। ওকে, তো আপনারা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ কথা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে সম্ভবত 3 তারিখে আবার কথা হবে আমার, তো ইনশাল্লাহ 3 তারিখে আরো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আসবেন। আর 3 তারিখে আমরা গভর্নমেন্ট ডিউজ কালেকশন এবং অ্যাপিলটা নিয়ে একটু আলোচনা করে ইনশাল্লাহ আমাদের মতো আমাদের প্রোগ্রামটা শেষ করব। এই যে কথা শুনেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা খুব মনোযোগ দিয়ে এবং অনেক কিছু শিখতে পারলাম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। থ্যাংক ইউ স্যার, স্পেশাল থ্যাঙ্কস ফর 4.3। থ্যাংক ইউ স্যার। 4.3 থেকে অনেক কিছু জানা গেল স্যার, থ্যাংক ইউ স্যার। জি 4.3 6.1 and 6.2 9.1 জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।